চোখ মুছতে মুছতে কলেজের গেট দিয়ে ঢুকছি, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেলাম। আসলে চোখের মধ্যে একটা ময়লা পড়েছিল, তাই চোখ মুছতে মুছতে হাঁটছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর উঠেই ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। এক কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? এই, ভদ্রভাবে কথা বলেন। আমি ইচ্ছে করে ধাক্কা দিই নাই, আর আপনি দেখে চলতে পারেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করিস? এই, আপনি আমাকে যা ইচ্ছা বলেন, মা বাবাকে কিছু বলবেন না, তাহলে কিন্তু। তাহলে কি করবি তুই? তুই জানিস আমি কে? আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোকে কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়েটার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে গেল। মনে মনে ভাবলাম, আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি এখানে লেখাপড়া করতে এসেছি, কোনো ঝামেলায় পড়তে নয়। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আরও কয়েকটা গালি আর কিছু হুমকি দিয়ে চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়েছিল, তারা তামাশা দেখছিল। একজন বলল, ভাই, নিজের পায়ে নিজেই কুঠার দিয়েছ। মানে? মেয়েটাকে চেনো? না। কলেজে আজ মনে হয় নতুন। ট্রান্সফার নিয়ে আসছি, 3য় সেমিস্টার। ও আচ্ছা, সেই জন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাবান ব্যক্তি। এক নামেই সবাই চিনে। মেয়েটার বাবার ভয় দেখিয়ে যা ইচ্ছে তাই করে, ওর সাথে কেউ টক্কা দিতে পারে না। ছেলেটার কথা শুনে আমি হাসি। তারপর ছেলেটা বলল, কি ব্যাপার, হাসছো কেন? না না, এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিলাম। চলেন এবার আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। আপাতত আমার কেউই নেই, এক ধরনের এতিম। আবার এটা ভাববেন না যে আমার মা বাবা নেই, সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এখনো কিছু বুঝছেন না তো? চলুন বুঝিয়ে বলি। আমি ছিলাম বখাটে ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসতো। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো কাজ হতো না। এভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার ওপর দিন দিন খেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বখাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার বাসায় গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি, কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর সবার সামনে ডান গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই, আজ থেকে তুই এই বাসায় থাকতে পারবি না। আমি মনে করব আমাদের কোনো সন্তান ছিল না। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। বেরিয়ে যা এখন বাসা থেকে। যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমার সামনে আসবি, আর না হলে আমি মরে গেলেও হাসবি না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল, কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপরে কথা বলার মতো সাহস আমরা আদেও হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলাম দেখলাম আমার পাশে কেউই নেই। আমার রাজনীতি, গুন্ডামি, এলাকার বড় ভাই কেউই ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণা চোখে দেখেছে। অনেকজনকে কল দিলাম, কেউই আমাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে কাটাই। আমি একা না, আমার পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপরে বাবার ছায়াটা কতটা গুরুত্বপূর্ণ। তখনই সিদ্ধান্ত নিলাম যে ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বাদ দিয়ে দিলাম। সাধারণভাবে চলবো, কোনোদিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবো না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম, এবং 2টা টিউশনি নিলাম। ওগুলো দিয়ে নিজের খরচ চালিয়ে যাচ্ছি। আর আজকেই প্রথম দিন। প্রথম দিনই কি ঘটলো আপনারা তো দেখলেনই। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো, কি চাই? স্যার, আমাকে জাহিদ ভাই, অর্থাৎ আমার মামাতো ভাই পাঠিয়েছে, আপনার সাথে কথা বলার জন্য বলেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? জি স্যার, জুয়েল। আচ্ছা ভালো। এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে, আর কোনো কিছুর দরকার হলেও বলবে। জি স্যার, অবশ্যই। ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? না স্যার, নতুন তো, তাই চিনতে পারছি না। সমস্যা নেই, 3তলা শেষের রুম। আর আমি অন্য স্যারদেরকে বলে দেবো তোমার কথা। সবার সাথে পরিচিত হয়ে নিও। যাও, ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সবাইকে অনেক চিল্লাচিল্লি করছিল। আমাকে দেখে সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করেছে, আমাকে তো এর আগে কখনো দেখেনি। আমি গিয়ে পিছনের একটা টেবিলে গিয়ে বসলাম। আমার পাশের জন আমাকে জায়গা দিয়ে সরে বসে গেল। এরপর মোবাইল টিপছে, আমিও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। বাম পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা যার সাথে একটু আগে আমার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটার আমার সাথেই পড়ে। ধুরশালা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলাম আমাদেরকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো, সবাই উঠে দাঁড়ালো, আমিও উঠলাম। স্যার আমাকে উদ্দেশ্য করে বললেন, এই তুমি জুয়েল? জি স্যার। আচ্ছা বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু, ট্রান্সফার নিয়ে এসেছে। আজ থেকে তোমাদের সাথে পড়ালেখা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই নাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলাম। জীবনে প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলাম, ভালোই লাগলো। ক্লাস শেষে আমার পাশে থাকা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি হাকিম। হ্যালো, আমি জুয়েল। আগে কোথায় ছিলে? আমি আমার আগের ঠিকানাটা দিলাম। ও আচ্ছা, ভালো। একটা কথা বলতাম। বলো। ওই যে ওই মেয়েটা। আরে ওর নাম তন্নি, এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে চর খাইছে ওর হাতে, হিসাব নেই। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে, ভুলেও ওর কাছে যাবে না। আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি যাচ্ছি। আর ক্লাস করবে না? না, জিয়ে পার্কে বসে আছে, তাড়াতাড়ি না গেলে সমস্যা। আচ্ছা বেশ, ঠিক আছে, যাও। ওকে, পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। আমি একা একা বসে রইলাম। আরও একটা ক্লাস করলাম। বিরতির সময় আমি ব্যাগ গোছাচ্ছি, এমন সময় পিছন থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি ফারিয়া। জি, আমি জুয়েল। ফ্রেন্ড? হাত একটা বাড়িয়ে দিয়ে বলল কথাটা। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আসলে জীবনে কোনো মেয়ে আমার ফ্রেন্ড হতে চায়নি, না হওয়ারই কথা। বখাটে ছেলেদের কোনো মেয়েই পছন্দ করে না, কিন্তু সুন্দর মেয়েগুলোর কপালে বেশিরভাগ বখাটে ছেলেই থাকে। আমার এইভাবে চুপ করে থাকা থেকে ফারিয়া বলল, ওই মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে নয়। এত চিন্তা করার কি আছে? না না, সরি, ওকে, ফ্রেন্ড। আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি, এগুলো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। চল এখন কোথায়? ক্যান্টিনে আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোর পরিচয় করিয়ে দেব। চলো। এরপর ক্যান্টিনে গেলাম। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। আমি ফারিয়ার পিছু পিছু হাঁটছি। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, গাইস, ও হচ্ছে জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগলো। হাই, আমি সানি, আমি আয়মান, আমি সাদিয়া। আমিও আমার পরিচয় দিলাম। ফারিয়া বলল, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদের তুই বলবি। আচ্ছা ঠিক আছে। এবার বল, কি খাবি? আপনারা যেটা খাবেন। ফারিয়া, ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। এই, তুই করে বলার জন্য বলছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটা অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো এত মিশুক, এত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতামই না। একদিনে এত আপন করে নিল আমাকে, ভাবতেই তো ভালো লাগছে। হঠাৎ করে দেখলাম সেই ফালতু মেয়েটা আমাদের দিকে আসছে, চোখ মুখ লাল হয়ে আছে। আমার কাছে সে পাশ কাটিয়ে চলে গেল, অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আরো কতগুলো গুন্ডি মেয়ে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ ওরা নিজেরা কথা বলতে লাগলো। তারপর পুরো দল আমাদের কাছে আসলো। ওই কান ধর। কান ধরবে মানে? কি করছে ও? ও আমার ফ্রেন্ড ফাহিমাকে চোখ মেরেছে। আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম। তারপর বললাম, এত সমস্যা কি? হ্যাঁ, শুরু থেকে আমার পিছনে লাগছেন। কি? আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগবো? এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকেই এই কলেজে আসলো, আর তুই আজকেই ওর পিছে লাগছিস। সমস্যা কি তোর? তোর এত চলে কেন? ও, তোর কি হয়? দেখ তন্নি, ও আমার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। বাহ, প্রথম দিনই বেস্ট ফ্রেন্ড, আর 2 দিন গেলে তো জামাই বানায় ফেলবি। হ্যাঁ বানাবো, তোর কোনো সমস্যা? যা এখান থেকে। ওই চল সবাই, এই ছোট লোকের বাচ্চাকে পরে মজা বোঝাবো। সবাই চলে গেল। রাগে মাথায় রক্ত উঠে গেল।
শালা বারবার ইচ্ছা করছে আগের রূপে 1 ঘন্টার জন্য ফিরে যাই, আর দেখিয়ে দিই আমি কি জিনিস, ছোট নাকি অন্য কিছু দেখিয়ে দিই। আমার চুপ থাকা দেখে ফারিয়া বলল, কিরে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে? তারপর তাদেরকে পুরো ঘটনাটা বললাম। আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু, বাবার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছে তাই করে। ওর থেকে দূরে থাকিস। খেয়ে নে সবাই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। প্রথম দিকে ভালোই কাটছে, যদি তন্নি মেয়েটার সাথে এগুলো না ঘটতো তাহলে আরও ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছি অচেনা একটা ছেলের সাথে তন্নি কেন এমন করলো। তবে তন্নি মেয়েটা কিন্তু অনেকটাই সুন্দর, প্রথম দেখায় যে কেউই প্রেমে পড়বে। রাগটা একটু বেশি মনে হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে চলে গেলাম। গেট পার হয়ে একটু ভিতরে গেলাম। গাছতলায় তন্নির অনেকগুলো গুন্ডি ফ্রেন্ডস বসে বসে একটা ছেলেকে র্যাক দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। এমন সময় একটা মেয়ে আমাকে ডাক দিল। ওই চিকনা, এই তোকে বলছি, এদিকে আয়। কি হয়েছে? কি সমস্যা? ডাকছেন কেন? সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? মানে সিনিয়র কে? কে আবার? আমরা কি তোর সিনিয়র না? ও হ্যালো, আমরা সেম ব্যাচের। ওকে। তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। সাহসী কি দেখেছেন এখনো? কিছু বললি? না, আমি যাই, কাজ আছে। এই দাঁড়া, কেন? তুই কান ধরে 5বার উঠবস করবি। মানে? মানে তুই কান ধরে উঠবস করবি। যদি না করি? মেরে তোর মাংস আলাদা করে ফেলবো। তুই আমাদের সম্পর্কে ভালো করে জানিস। দেখবো কি করে। আর কিছু না বলেই ক্লাসে চলে গেলাম। দেখলাম ওরা কাকে যেন কল দিয়ে আসতে বলছে। আমি ওদিকে খেয়াল না করেই ক্লাসের রুমে চলে গেলাম। তৃতীয় ঘন্টার সময় আমি, সানি, সাদিয়া, ফারিয়া আর আয়মান বসে বসে গল্প করছি। এমন সময় 4-5টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকলো। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই ভয়ে জড়ো হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে জুয়েল কে রে? সবাই আমার দিকে তাকালো। ছেলেটা আমার কাছে এসে বলল, ওই তুই জুয়েল? আমি। ছেলেটার কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায়। ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিচে গাছতলায় নিয়ে যায়। দেখলাম তন্নি আর গন্ডি মেয়েগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে। তার মানে ওরাই আমাকে মারার জন্য ছেলে ফিট করেছে। আমাকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ভাই ওরা নিয়ে আসি। ছেলেটা আমার দিকে তাকালো আর সাথে সাথে বলল, আরে জুয়েল ভাই, আপনি এখানে? আরে ফাহাদ, তুই এখানে কেন? আমাদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা আমার সাথে রাজনীতি করত। একবার একটা মামলাও খায় আর আমি তাকেই সেখান থেকে উদ্ধার করি। সেই থেকে আমাকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ভাই, এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য, কিন্তু সেই ছেলেটা যে আপনি সেটা আমাকে বলেনি। প্লিজ ভাই, কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর এমন হবে না। প্লিজ ভাই, মাফ করে দেন। আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করে দিই। ভাই, আপনি এখানে কেন? ওদিকের খবর কি? ওগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এইসব ব্যাপারে এখন এখানে কথা না বললেই ভালো হয়। ওকে ভাই, আমি চলে যাচ্ছি। ভাই, আর ব্যবহারে কিছু মনে করবেন না। ওকে যা, কিছু মনে করিনি। আর এই যে আপনি নেক্সট টাইম আর আমাকে ডাকবেন না, যত সব ফাজিল মেয়ে। আচ্ছা ভাই, যাচ্ছি। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা আমাদের দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সানি, আয়মান, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। আমি ক্লাসে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। মেয়েটা এমন কেন করলো আমার সাথে? ধুর, ক্লাস করবো না। সোজা ক্যান্টিনে চলে গেলাম। দেখলাম ওখানে সানিরা সবাই আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। সবাই ভূত দেখার মতো হাঁ হয়ে আছে। কি রে, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কে? মানে আমি জুয়েল, তোদের ফ্রেন্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় পেল কেন? আরে ওরে আমি আগে থেকে চিনি তাই। তুই মিথ্যা বলতেছিস। আমাদের বল, কোনো সমস্যা নেই, আমরা তোর ফ্রেন্ড, কাউকে কিছু বলবো না। আরে ধুর, কি বলবো? শুধু আমরা না, তন্নি সহ পুরো ক্যাম্পাসেরই সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? আরে ধুর, আমি নিজে জানি না। তার মানে তুই সত্যিটা বলবি না, এই তো? এই সবাই চল, এখানে থেকে আর লাভ নাই। এই কই যাস? বস এখানে বলছি। বল তাহলে।
পুরো ঘটনাটা ওদেরকে বললাম। এই জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল। হুম। তুই কি তন্নির সাথে আবার কোনো ঝামেলা করবি? আরে না, ঝামেলা করলে প্রথমেই করতে পারতাম, কিন্তু আমি করবো না। এগুলো করার ইচ্ছা থাকলে আগেই ক্যাম্পাসের করতাম, এইখানে আর আসতাম না। কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? করলে করুক, বাট আমি কিছু করবো না। ঠিক বলছিস বন্ধু, যা হইছে বাদ দে, আমরা আছি, তুই টেনশন করিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে বসে বসে ভাবছি আমার জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? সব কিছু ছেড়ে দিয়ে একটু ভালো হতে চেয়েছি, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও কলেজে গেলাম। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় তন্নি মেয়েটা আসলো। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে, আর আমার কাছে এসেই রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওর দিকে না তাকিয়ে আবার আড্ডা দিতে শুরু করলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নির গুন্ডি ফ্রেন্ডগুলো এসে আমাকে ঘিরে ধরলো। কি রে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, সো আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আরে তোর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিলাম। এমন সময় তন্নি অন্য পাশে হতে আমার সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তুই কি ভাবছিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো, নেভার। তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেলাম। সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে আমার পিছু নিল। খেয়াল করলাম ছেলেটা আমাকে ফলো করছে। আর একটু সামনে যাওয়ার পর আরও একটা ছেলে গলির ভিতর থেকে বের হয়ে ছেলেটার সাথে হাঁটতে লাগলো। এইভাবে মোট 5 জন ছেলে আমার পিছু নিল। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়, ওই সাদা শার্ট, দাঁড়া। আমি পিছনে তাকাতে দেখি প্রথমে সেই ছেলেটা আমাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোর বাপকে ডাকবো? মাথা পুরাই খারাপ হয়ে গেল। ইচ্ছা করছে একটা ঘুষি দিয়ে নাকটা ফাটিয়ে দিই। নিজের রাগকে কন্ট্রোল করে বললাম, বলেন কি বলবেন? তোর কাছে আগুন আছে? জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন? তুই জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যের কাছে হাত পাতার কি দরকার? ওই কি রাখবো কি রাখবো না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? বল, কথা বল। ছেলেটা আমাকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? হাত দিলে কি করবি তুই? পারলে কিছু কর। ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে ফেললো। দুইটা ছেলে হঠাৎ করে আমার হাত দুইটা ধরে ফেললো। বাকি 3 জন ইচ্ছা মতো মারতে শুরু করলো। আমি চাইলেও ওদের সাথে পেরে উঠতে পারছি না। একটা ছেলে আমার মাথায় অনেক জোরে একটা আঘাত করে, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। দেখলাম সানি, আয়মান আর ফারিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় ব্যান্ডেজ করা। কি রে, তোরা এখানে? এখন কেমন লাগছে তোর? ভালোই, তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কে করলো? এই আয়মান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি? ও আগে একটু সুস্থ হোক, তারপর সবকিছু জানতে পারবি। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তুই আজকে আর ম্যাচে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল, ভালো হলে তারপর ম্যাচে যাবি। আরে না, ও আমার সাথে যাবে, আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাবো না, মেসেই ঠিক আছে। তোদের টেনশন করার কিছু নেই, তোরা বরং এখন যা, পারলে বিকালবেলা আসিস, আর না পারলে আসা দরকার নেই, আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাব না। এই ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে, তুই বরং বাসায় চলে যা। আমরা জুয়েলকে বাসায় দিয়ে এসে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। এরপর ফারিয়া চলে যায়। সানিয়া রায়মান বিকাল পর্যন্ত আমার সাথে ছিল। বিকালবেলা আবার মেসে ফিরে গেলাম। এখন মোটামুটি ভালোই লাগছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সানি, আয়মান সময় পেলে এসে দেখা করে যায়।
ফারিয়া সাদিয়াও কয়েকবার এসেছিল আর নিয়মিত গ্রুপে কথা হয়। এক সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। সানিয়া রাইমান আমার সাথেই গেল। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া আর সাদিয়া আরো অনেকগুলো মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমাদের দেখে এদিকে আসলো। কিরে আসছিস? হুম। চল ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করিনি। আরে আজব তো, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, 2টা ক্লাস করে চলে আসবো। কেন? আজকে একটু ঘুরতে যাব, অনেক দিন কোথাও ঘুরতে যাই না। আচ্ছা দেখা যাবে, এখন চল। তৃতীয় ওঠার সাথে সাথে দেখলাম ওই গুন্ডি তন্নি মেয়েটা তার ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে। আমাদের দেখে এগিয়ে আসলো। কি রে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেদিন মরে গেছিস। ওই তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? বাকি সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। সাথে সাথেই সানির গলা চেপে ধরে, তারপর বলে, কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি দিয়ে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দিব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে। এই তোর বাবা কলেজের সভাপতি বলে যা ইচ্ছে তাই করবি নাকি? তুই চুপ থাক শালা ফালতু। তন্নি, তুই কিন্তু বেশি করে ফেলতেছিস। এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকায় পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবি। ওই, এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের এত দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড। আর ওর বাবা তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে এত মানে বুঝাতে পারবো না। জায়গা দে, ক্লাসে যাব। এই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি কি জিনিস। সো এখনো সময় আছে। ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করব না। দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করে দেখব। যা পারিস কর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিলাম। ক্লাসে গিয়ে নীরবে বসে রইলাম। কিরে, কি ভাবতেছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আরে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরেও তন্নি যদি তোদের কোনো ক্ষতি করে? ওকে তো বিশ্বাস নেই। আরে কিচ্ছু করতে পারবে না। তারপরেও একটু পর স্যার আসলো। এসেই প্রি টেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাকিরাও বাসায় চলে যায়। এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যায়নি। যদি তন্নি মেয়েরা কোনো ঝামেলা করে পরে দেখা যাবে পরীক্ষাটাই মিস হয়ে যাবে। তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানিয়া রাইমানের সাথে বিকালবেলা বসে বসে আড্ডা দিতাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে গেলাম। গেটের সামনে আইমানের সাথে দেখা। কিরে আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল হলরুমে যাই। হলরুমে গেলাম। সানিকে দেখলাম এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিলাম। কি রে, কি দেখোস? আরে মামা চলে আসছিস? ওদিকে কি দেখোস, সাদিয়াকে নাকি পাশের ডাকে? আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকিয়ে রইলাম আর কি। বুঝি বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের ভুলেও অন্য কিছু চিন্তা করিস না, পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা 1 লাইন বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম। অবশেষে মাঝখানের একটা টেবিলে আমার সিট পড়লো। আমার পাশেই দেখি তন্নির সিট। মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলেন, এখানেই আমার সিট, তাই আমি এখানে। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। সেটা আপনি স্যারকে বলেন, আমি এখানেই বসবো। সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। ধুর, এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে যাই ততই কাছে চলে আসি। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার জুয়েল, সমস্যা করতেছো কেন? স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি। উনি বলছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন, এখানে বসলে সমস্যা কি? না স্যার, এই ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছেলে। আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি। আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি?
আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? না না, তোমার আব্বুকে বলার দরকার নাই, আমি ওকে উঠতে বলছি। বাবা কিছু মনে করো না, তুমি এই পিছনের বেঞ্চটিতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমার কথাটা শোনো। ওকে স্যার। তারপর আমি পিছনে চলে গেলাম। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছা করছে আগের রূপে ফিরে যাই আর দেখিয়ে দিই জুয়েল কি জিনিস। মুহূর্তে এই বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। নিজেটাকে কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন পড়েছে, ভালোই লিখলাম। তন্নি নাকি ফার্স্ট গার্ল। আমার টার্গেট তন্নিকে যেভাবে হোক পিছোতে হবে। সেই টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি। এইভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। আমি সবার শেষে যেতাম আর সবার আগে চলে আসতাম। চাইতাম না কোনো ঝামেলা হোক। মাঝে মাঝে সানি আর আইমান এসে বাসায় দিয়ে যায়। পরীক্ষার পর 7 দিন বন্ধ দিই। সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমাকে বললো, বাট আমার পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যা কথা বললাম যে আমি টিউশনে রেখে যেতে পারবো না, হয়তো পরে দেখা যাবে আমার টিউশনিটাই চলে গেছে। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনি প্রতিদিনই বিকালবেলা সবাই মিলে আড্ডা দিতাম। আজকেই বন্ধের শেষ দিন। সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম। গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি যেই বাসায় পড়াই সেই বাসায় তন্নি বসে বসে টিভি দেখছে। আমাকে দেখেই রেগে লাল হয়ে বলে, ওই ছোট লোক, তুই এখানে কেন? আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম। এখানে কোনো কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে। এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে। আমি গিয়ে পড়াতে শুরু করলাম। আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম, ও তোমার কি হয়? ও আমার ফুফাতো বোন। আপনি চিনেন নাকি? না না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদের ওই কলেজেই পড়ে, দেখেননি কখনো? একবার মনে হয় দেখেছিলাম, সেজন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়াতে শুরু করলাম। তন্নি আমাকে দেখে ওই মামিকে, মানে আমার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলছে। ওর মামিও কি যেন চিন্তা করলো, তারপর কাকে কল দিয়ে কথা বললো। আমি ওইদিকে খেয়াল করলাম যে ওরা কী করছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাবো এমন সময় স্টুডেন্টের আম্মু এসে আমাকে বলল, এই নাও, এখানে কি আছে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, আমার তো এখন মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করছি। তোমার আর আসার দরকার নেই। মুহূর্তের পায়ের নিচ থেকেই মাটিটা সরে যেতে লাগলো। এই 2টা টিউশনে দিয়ে আমি পড়ালেখার খরচ চালাই, খাওয়া দাওয়া করি, আর তন্নি আমার পেটেই লাথি মেরে দিল। বাহ, আসলেই নিয়তি কি থেকে যে কি করে বলা যায় না। আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম। তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ফকিন্নি, তোরা যদি কোনোদিন জায়গা মতো পায় তখন বোঝাবো জুয়েল কি জিনিস। আপাতত এই শহর, এই ক্যাম্পাসের নতুন তো, তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নিই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুললো, কিন্তু গেলাম না। কেমন যেন বিরক্ত লাগছে। সানি, আইমান অনেকবার কল দিচ্ছে, তাও ধরিনি। রাস্তায় বের হলাম। যদি 2-1টা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবা ছায়া যে কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইচ্ছে করছে আবার আব্বু আম্মুর কাছে ফিরে যায়, কিন্তু সেটা তো অসম্ভব। আমি যে কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনেও আমাকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে। আমি ব্যাক করলাম। কি রে, কি অবস্থা? ওই হারামি, কল ধরিস না কেন? সরি রে, ঘুমিয়ে গেছিলাম। বল কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররাও অনেক খুঁজছিল। কেন, আমি আবার কি করলাম? আগে বল, ট্রিট দিবি? আচ্ছা বাবা, দিব। এখন বল কি হয়েছে? তুই আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট হয়েছিস। কনগ্রাচুলেশন দোস্ত। আরে আরে, কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, তোর ক্যাম্পাসে থাক, আমি আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বয়ে যাচ্ছে। তো নিশা আলী, এবার ঠেলা বুঝ। বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে। এবার তোকে বোঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেলাম, সবাই ছিল। আমি গিয়ে ওদের সাথে হাত মেলালাম। বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আইমানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে আজকে এমন সাজুগুজু, ঘটনা কি? দাঁড়া, একটুবার বলছি। এখন বলে সমস্যা কি? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরা সহজে যাবে না, তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসছি। ওকে।
পরে আমি স্তানিকে সিস্টেম করে পুকুর পাড়ে চলে গেলাম। এবার বল কি হয়েছে? কিভাবে যে বলি? ওই শালা, আমি কি তোর শ্বশুর লাগি যে লজ্জা পাচ্ছিস? বল কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। কোন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি তুই আর মেয়ে পেলি না? আরে কি করব বল, সেই প্রথম থেকে ওরে ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা, টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আজকে বলে দে। আরে আজকে না, সময় করে। আচ্ছা, কয়েকদিন পর তোর জন্মদিন, সেদিন না হয় করে দিস, আমি শিখিয়ে দেবো। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই, ওরা বসে আছে। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি, সানি, আয়মান, সাদিয়া আর ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় তন্নি তার পুরো গ্যাং নিয়ে আমাদের সামনে আসলো। এসে আমার কলার চেপে ধরলো। ওই, খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি? যদি না যাই কি করবি তুই? ওই, তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নেই। এই তো সমস্যা কি? সব সময় গুন্ডামি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর? দাঁড়া, তোরও ব্যবস্থা নিতেছি। খুব পাখা গজাইছে তাই না? আর ওই, তোকে যেন দ্বিতীয়বার আর না দেখি। কি করবি দেখলে? তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা যা, যা পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি? এখনো সময় আছে, চলে যা। ধুর, মেজাজটাই খারাপ করে দিল। না, এখানে আর থাকবো না। আমার জন্য আমার বন্ধুদের সমস্যা হতে পারে। আয়মান আর সাদিয়ার রিলেশনটা করে দিয়েই চলে যাব। কলেজ শেষ করে চলে যাচ্ছি, এমন সময় একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়। আমি পিছনে তাকাতে দেখি সেদিনের সেই ছেলেটা, যে প্রথম আমার গায়ে হাত দিয়েছিল। আরে কি ভাই, কি সমস্যা আপনার? সেদিনের মাইরে মনে হয় তোর পেট ভরেনি। মানে আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল তোকে কি করব? তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায় কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর 1 সেকেন্ডও এখানে থাকতে পারবি না। কিরে, কিছু বলছিস না কেন? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। তুই গেলেই উনি শান্তিতে থাকবে। আমি আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা দিলাম। চিন্তা করলাম আর না থাকাটাই বেটার হবে। আয়মান যে সাদিয়াকে প্রপোজ করবে বলেছিল, সেটার কি হবে? তো যা হওয়ার হবে, আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যায়। কিন্তু সাদিয়ার বার্থডে তো আর কয়েকদিন পর। এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবারও আক্রমণ করবে। আবার এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো বলে মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এইভাবে কয়েকদিন চলে গেল। সানি আয়মান বারবার কল দিয়ে কারণ জানতে চাইলো। আমি অসুস্থ বলে কাটিয়ে দিলাম। অবশেষে সাদিয়ার বার্থডে চলে আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকে সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, কিভাবে কি করব। বিকেলবেলা সানি, আয়মান আর আমি দিঘির পাড়ে গেলাম। দোস্ত, কেমনে কি করবে একটু তো বল। কেকের অর্ডার দিয়েছিস? আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লাগানো থাকবে। আমরা 3 জন ছাড়া আর কেউই জানো না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সিজলার রেস্টুরেন্টে করলে কেমন হয়? আরে না, ক্যাম্পাসে করব। ফারিয়াকে বলে দেবো আমাদের ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাসে কোথায় করবি? আমাদের ক্লাসেই। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সবগুলো কাজ সেরে ফেলবো। আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? বলছি, আয়মান শোন। বল। এই স্টাইলে প্রপোজ করবি। আমি একটা কাব্য মুখস্থ করতে বললাম। আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমরা তো আছি, টেনশন করিস না। আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোস্ত। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আরেকটা কথা। কি? কালকে টি শার্ট প্যান্ট পরবো নাকি কোট টাই? কালকে পাঞ্জাবি পরবি। তাহলে তোরাও পরিস। সেটা পরে দেখা যাবে। পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নেই, কালকে পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর 3 জনে মিলে অনেক কেনাকাটা করলাম। জন্মদিন যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশি কিনলাম। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন আমি এর আগে কখনো পালন করিনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেলাম। আমি আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেলাম। যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেলাম। গিয়ে আমরা দুজনেই ক্লাসরুম সাজাতে শুরু করলাম। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব। কেন?
ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নিবে। সাদিয়াকে ডাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কল দে। সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, কই তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিনি, বাসায় কি করিস? আজকে যে সাদিয়ার বার্থডে, ভুলে গেছিস? ও শিট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওরে নিয়ে আসার দরকার নেই, ওরে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জেনে যাবে। তাও ঠিক। আচ্ছা তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আস্তে আস্তে আমি আর সানি সবকিছু রেডি করে ফেললাম। একটু পর ফারিয়া আসলো। কিরে, এত কিছু কখন করলি? পরে শুনিস, এখন একটা কাজ কর। কি কাজ? সাদিয়া আসছে কিনা দেখ, যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না। আমাদের এখন অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই তুই আয়মানকে একটা কল দে তো। ওয়েট, দেখতেছি। সানি কল দিল। কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? আরে বেটা, এমনে বলিস কেন? শরম লাগে তো। তোর শরমের গোষ্ঠী কিলাই, তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আছি, 2 মিনিট ওয়েট কর, আসতেছি। তাড়াতাড়ি আয়। একটু পর আয়মানও চলে আসলো। আমাদেরও সবকিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে। ক্লাসরুমটা দেখে শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাও এইরকম একটা সুন্দর পরিবেশে। কবিতাটা মুখস্থ করেছিস? হুম। ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলছি, এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো জুয়েল। বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এরপর আমি চলে গেলাম। যাওয়ার সময় সানিকে বললাম সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখি ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমি যাওয়ার পর, কিরে তোর আবার কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? নীল পাঞ্জাবি গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। তো কারণটা কি আমরা জানতে পারি না? ওই সব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? আমি কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলাম। কিরে চোখ ধরতেছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। আমি সাদিয়ার চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছি। আর পুরো ক্যাম্পাসে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই আমাদের পিছন পিছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসে অনেকগুলো বন্ধু ছিল। আমি ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিলাম আর বললাম সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে। আমিও বললাম হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন আমাকে জড়িয়ে ধরে, বেচারা আয়মান এক বুক মনে কষ্ট নিয়ে আমার দিকে তাকায়। মনে মনে বললাম শালা, সারা জীবন তোকেই জড়িয়ে ধরবে। তারপর আমি বললাম যা কেকটা কাট। সাদিয়া কেকটা কাটতে গেল। সানি আর কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাচ্ছে, আবার অনেকে স্প্রে মারছে। এসব কাণ্ড দেখে ফারিয়াও অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নিভালো। সবাই একসাথে উইশ করলাম। যখন সে কেকটা কাটবে তখনই কেকের ভেতর থেকে একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরও বেশি অবাক হয়ে যায়। আমি আয়মানকে ইশারা দিলাম এবার তার কাজ ছেড়ে ফেলতে। আয়মান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়ে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে আমি যে বাক্যটা শিখিয়ে দিয়েছিলাম সেটা বলতে লাগলো। দেখেছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না তো মন। ধরবে কি আমার হাত সারা জীবনের জন্য? বুঝবে কি আমার মন একটি বারের জন্য? যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দেবো, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া, আই লাভ ইউ। কথাগুলো বলে আয়মান নিচের দিকে তাকিয়ে আছে, ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে। সাদিয়া গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমার দিকে তাকাতে আমি ইশারায় অ্যাকসেপ্ট করতে বললাম। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো, সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আয়মান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করলো। এরপর কেক কাটলো, আমরা একে অন্যকে খাইয়ে দিলাম। পরে একজন অন্যজনের মুখে কেক মেখে দিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলাম। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এমন কর্মকাণ্ড দেখি রাগে লাল হয়ে গেল।
আমাদেরকে বড় বড় চোখ তুলে তাকাতে লাগলো। দেখে মনে হচ্ছে আমি তার অনেক সম্পদ লুট করে নিয়ে আসছি। তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল। তন্নিকে দেখে আমারও কেমন যেন একটা টেনশন চলে আসলো। আল্লাহ জানে আজকে আবার কি করে। যাই হোক, সব কিছু শেষ করে আমরা সবাই কলেজ থেকে বের হয়ে গেটের সামনে গেলাম। দেখলাম একটা পুলিশের গাড়ি। আমরা গেট পার হয়ে বাইরে আসতেই একটা পুলিশ আমার কলার চেপে ধরে বলল, ওই তোর নাম জুয়েল? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুর বাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধ কি সেটা থানায় গেলেই বুঝতে পারবি। স্যার, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না। আগে কারণটা তো বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদেরও ব্যবস্থা নিচ্ছি। তার আগে এই হালারে একটু দেখে নি। এ কথা বলেই আমার কলার চেপে ধরে গাড়িতে তুললো। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভিতরে নিয়ে গিয়ে আমার হাত দুটো বেঁধে ইচ্ছা মতো পিটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করছে। কেন, ইপটিজিং করার সময় এই কথা মনে ছিল না? মানে? আসছে আমার তুলসী পাতা, এখন সব কিছু জেনেও না জানার ভান ধরতেছে। স্যার আমি সত্যিই বলছি, আমি কিছু করিনি। চুপ কর। তুই জায়েদ সাহেবের মেয়ের সাথে ইপটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়ে হাত দিয়েছিস। ও তোর নামে মামলা করে গেছে। তার উপরে জায়েদ সাহেবও রেগে আগুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি। ও মিথ্যা বলছে। আমরা তো কচি খোকা, কিছু বুঝি না। এ তো ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয়ই তোর ভিতর কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা। ওই কনস্টেবল ওর হাত পা বেঁধে ইচ্ছে মতন পিটাও। ওর মুখ দিয়ে সত্যি কথা বের করেই ছাড়বে। তারপর দুইটা পুলিশ এসে আমাকে বেঁধে পিটাইতে শুরু করলো। এতবার বলছি আমি কিছু করিনি, তবু কেউ আমার কথা শুনলো না। মার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমার এমন অবস্থা হয়েছে যে ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। এইভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার আমাকে বলাতে চেয়েছিল যে আমি ইভটিজিং করেছি, বাট আমি স্বীকার করিনি। পরের দিন সকালবেলা সানিয়া রাইমান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন দিয়ে আমাকে বের করলো। কিরে, তোর এই অবস্থা কেন? এই বেটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওরে ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলাম। সানিয়া রাইমান আমার সাথে আমার বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তন্নি আমার নামে মামলা দিয়েছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওকে ইভটিজিং করেছি। আর সেদিন সকালেও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানেও গেছে যে আমি ওর ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চায়নি। তো এখন কি করবি? কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি? অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরাও তাহলে ট্রান্সফার নিয়ে নিব। আরে ধুর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে, ফারিয়া সারিয়া এরা কেমন আছে? আচ্ছা ভালোই। আমার ব্যাপারে কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। তুই তো শালা বলবি। এখন গফ হয়ে গেছে না, সব কথা শেয়ার না করলে তোর ভাত হজম হবে না। ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বললে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকেলে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলাম। পুরো শরীর ব্যথা করছে। বিকেলবেলা সবাই আসলো, ওরা ফারিয়া সাদিয়াও আসলো। সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। এরপর যে যার মতো চলে গেল। আমার কথা মনে পড়লো, আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা হ্যাঁকা লাগতো না। এভাবেই কিছুদিন চলে গেল। আমিও মোটামুটি সুস্থ, সব কিছুই করি, বাট কলেজে যাই না। ট্রান্সফার নিব করে নেওয়াই হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছি ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটছি, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে আমার সামনে এসে ব্রেক করলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? শালা, এই দুনিয়াতে কারো বিশ্বাস নাই। পুলিশকে এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বললাম, তারপরেও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি, তোকে না বলছি ক্যাম্পাসের কাছেও না আসতে? তারপরও তুই কলেজে যাইতেছিস? কলেজ কি আপনার একার নাকি? তুই মুখে মুখে তর্ক করবি আবার? দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তে মাথায় রক্ত উঠে গেল। এই তুই কোন জমিদারের মেয়ে রে? যত সব ফালতু বকাটে, লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস। দেখ এবার বখাটে কি করে। এ কথা বলে ঠাস করে একটা বসিয়ে দেয়। তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। এ কথা বলেই বাইক স্টার্ট দিয়ে টান দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম।
ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে আমার নিজেরই শরীর কাঁপছে। একটু পর যা দেখলাম তাতে আমার পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক গড়াগড়ি খায়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড় দিয়ে সেখানে গেলাম। তন্নির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে মনে হয়। বাম পায়ের 2টা আঙুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওরা কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমার শার্টটা খুলে মাথায় বেঁধে দিলাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেন জানি খারাপ লাগছে। হয়তো আমারই জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজটা খারাপ হয়ে গেছে, সেই জন্য স্পিডে বাইক চালিয়েছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করেছে। বসে বসে ভাবছি। একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রোগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলেন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না, কি দরকার আপনি আমাকে বলেন। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, এমার্জেন্সি রক্ত লাগবে। ওকে, আমি দেবো। আপনার এক ব্যাগে কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করেন। এরপর আমি আইমানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায়, রেডি হচ্ছি, কলেজে যাব। দোস্ত তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকেমি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো? আরে না, আমি ঠিক আছি, তোর 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসতেছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আইমান আসলো। কি রে, এত দেরি কেন? আরে রাস্তার জ্যাম ছিল, এখন বল কি হয়েছে? বলার সময় নাই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। কাকে রক্ত দিতে হবে? আরে পরে বলছি, আগে চল। এরপর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনই রক্ত দিলাম। তন্নির রক্তের গ্রুপ এবি পজিটিভ, যার কারণে সহজে আমাদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বসলাম। এবার বল, রক্ত কার জন্য? তন্নির জন্য। মানে? পুরো ঘটনাটা ওদের সাথে শেয়ার করলাম। তুই ওরা বাঁচালি কেন? তোর মনে নেই ও তোর সাথে কি কি করেছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করেছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছা ছিল ওরা একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে এত বড় শাস্তি দেবে আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরে হাসপাতালে নিয়ে আসছিস, সে কি জানে? না, আর জানা দরকারও নেই। তোরাও কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজে থেকেই বেঁচে গেছে। ভাবুক, আমরা যে রক্ত দিয়েছি সেটা বলা দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তোর শার্ট কই? তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়, যদি কিছু লাগে। এই কেটে পড় এখান থেকে। কেন? পেছনে দেখ। পিছনে তাকিয়ে দেখি তন্নির গুন্ডি ফ্রেন্ডসগুলো সবাই আসছে। আমরা যে উঠে চলে যাব তখন লিজা মেয়েটা ডাকটাই। তন্নির অনুপস্থিতিতে লিজাই লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া। সবাই দাঁড়ালাম। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওই মারার চেষ্টা করতেছিস। সানি রেগে কিছু একটা বলতে যাবে, এমন সময় আমি ইশারায় না করে দিলাম। তারপর লিজা মেয়েটা আবারও বলে, তোকে না সেই পুলিশ এত মারা মারল, তারপরে তোর লজ্জা শরম নাই? একবার শুধু তন্নি ভালো হোক, তারপর দেখি তোদের পুরো টিমের কি হাল করি। চিল্লা চিল্লি শুনে একটা ডাক্তার ভিতর থেকে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? দেখেন না, ওরা মেয়েটা অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে ওদের নিয়ে যেতে বলেন। চুপ থাকেন, ওরা আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে ব্যাড বিহেভ করবেন না। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলাম। ভাবছিলাম তন্নির বাবাকে গিয়ে বলবো, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে ওরাই বলবে, আমাদের না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। 15-20 দিন চলে গেল। আমি বিকালবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলাম। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটাতাম, কিন্তু তন্নি তো সেই টিউশনিটা বন্ধ করে দিল। বসে বসে ভাবছি ট্রান্সফার কিভাবে নেব। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। পিছনে তাকাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাকিয়ে দেখি এটা তন্নি। তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি, যে মেয়ে আমাকে তুই ছাড়া ছোট লোক ছাড়া কথা বলে না, আর সে আমাকে তুমি করে বলছে, আবার নাকি অনেক খুঁজেওছে। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগলো আমার কাছে। কি ব্যাপার, চুপ কেন? কেন খুঁজছেন? আবার মারা যেন নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাই না। দেখো, আগে সবগুলো ঘটনার জন্য সরি। কথা বলছো না যে? কি বলবো, আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস।
থ্যাঙ্কস কেন? সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও, এটা তোমার জন্য। কি এখানে? সেদিন তুমি তোমার শার্টটা দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে, রক্তে পুরো শার্ট লাল হয়ে গেছে, তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। ওটা আপনার কাছেই রেখে দিন, আমি কারোর জন্য কিছু করলে সেটা বিনিময় দিই না। এ কথা বলেই সেখান থেকে উঠে হাঁটা দিলাম। তনি কয়েকবার আমাকে ডেকেছে, বাট আমি কোনো উত্তর না দিয়ে চলে এসেছি। ফকিন্নি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি, হ্যাঁ? তোকে জীবনেও ক্ষমা করবো না। এবার বাসায় চলে আসলাম, এসে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গেটে ফারিয়ার সাথে দেখা। কিরে হারামি, কই ছিলে এতদিন? বাসায় তো ছিলাম। তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা। তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? নিবো ভাবছিলাম, কিন্তু এখন আর নেবো না। যাক, ভালোই হবে। তো বল, এখন কি অবস্থা? এই তো ঠিকঠাক। সাদিয়া কোথায়, আসবে না? ও ভিতরে আছে, চল। ওকে। তারপর ভিতরে চলে গেলাম। এমনও আছে দুজনে প্রেম করছে। আমাদের দেখে দুইজন দুই দিকে তাকালো। হইছে, আর ভাব ধরতে হবে না। আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বললি না? সানি কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা চল, আজকে ক্লাস করবো না, অনেকদিন তোদের সাথে আড্ডা দিই না, ক্যান্টিনে চল। আচ্ছা চল। সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেলাম। একটু পর সানিও আসছে, আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় সাদিয়া ইশারা দিয়ে পিছনে তাকাতে বলল। তাকিয়ে দেখি তন্নি আর ওর গন্ডি ফ্রেন্ডগুলো এদিকে আসছে। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। এই তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি। সবাই যেন আকাশ থেকে পড়লো, একে অন্যদিকে তাকাতে লাগলাম। সবাই ভূত দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে একটা চিমটি দে তো, স্বপ্ন নাকি বাস্তব? ওই বাস্তবে। ওকে আচ্ছা যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই আমার দিকে তাকালো, কারণটা হয়তো জেনে গেছে। ওই দিন তন্নিকে বাঁচানোর জন্যই সে এখন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে গাছতলায় বসে আছি। একটু পর সানি এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কি রে তুই এখানে? পিছনে তাকিয়ে দেখি সবাই চলে আসছে। তো চলে আসলি কেন? তো কি করব? যা ফ্রেন্ডশিপ কর। তুই পাগল হয়েছিস? তোদের সাথে তোর কোনো কিছু হয়নি, তো তোরা তো ফ্রেন্ডশিপ করতেই পারিস। তোর মাথা খারাপ? তুই না করলে আমরাও করব না? ও আগে যে যে কাজ করেছে ওগুলো আমরা কখনো বলিনি, আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলি কি করে? সেদিন বাঁচানোর জন্যই আজকে ফ্রেন্ডশিপ করতে এসেছে, না হলে আজকেও তোর উপর আক্রমণ করত। আচ্ছা বাদ দে তো, এগুলো ভালো লাগছে না। এই চল, ওই দিক থেকে ঘুরে আসি, সময়ও কাটবে, ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে চল। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলাম, তারপর বাসায় চলে আসলাম। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছি মাত্রই, দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি। তুমি জুয়েল না? আরে আজব তো, আমি ডাকে। আমি জুয়েল। ওই যে তুমি প্রাইভেট পড়াতে লিজা আর ওর আম্মু। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তা হঠাৎ কল দিলেন, কোনো সমস্যা নাকি? আসলে বাবা আমাদের ভুল হয়ে গেছে, তুমি চাইলে লিজাকে আবার পড়াতে পারো। সরি আন্টি, আমি ছেঁচড়া না যে আপনাদের বাসায় আবারও যাব। যার কথা শুনে আমাকে বাদ দিয়েছেন তাকেই বলেন পড়াতে, বা অন্য একটা টিউটর ঠিক করে নিন। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিলাম। ফকিন্নি, কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিলি, এখন আবার কল দিন এক কামড় করছে। সেদিন বিকেল আর বাসা থেকে বের হয়নি। পরের দিন কলেজে গেলাম, সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে খেয়াল করলাম তন্নি আমার পাশের টেবিলে বসেছে। আমি সানিকে আমার জায়গায় দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নি পিছন থেকে ডাক দিল, ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। আজকে না জানি আবার কি করে। ভয়েস শুনে তো মনে হচ্ছে বেশ রেগে আছে। তোর এত ভাব কিসের? মানে? কচি খোকা মানে বোঝো না তাই না? এই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো করছি না। কি সমস্যা আমাকে বল। তুই জানিস কত ছেলে আমার পিছে ঘুরে, আমি পাত্তা দেই না। তো আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়। আপনার যখন এতই ফ্রেন্ডশিপ করার ইচ্ছা তো অন্যদের সাথে গিয়ে করেন, আমার মধ্যে কি পাইছেন? তোরে ভালোবাসি তাই। হ্যাঁ, কিছু বললেন? তোর জন্য ওই ফকিনিগুলোও তো আমার সাথে কথা বলছে না।
আচ্ছা আমি বলে দেবো ওদের, যাতে আপনাদের সাথে কথা বলে। তোরা তো দালালি করতে হবে না, বল তোর সমস্যা কি? ধুর, এই ফালতুর সাথে কথা না বলাই বেটার হবে। আমি কোনো কথা না বলে ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ফারিয়া একা বসে আছে। কি রে, তুই একা কেন? ওরা কই? জানি না। তোর কি মন খারাপ? আরে না মিথ্যা বলিস কেন? কি হয়েছে বল না। দোস্ত, তোকে একটা কথা বলবো, তুই প্লিজ কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে বল। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। বাহ, এ তো খুশির খবর। তুই এতদিন বলিসনি কেন? বলিনি, অনেক সমস্যা ছিল তাই। আচ্ছা বুঝলাম, এখন মন খারাপ কেন? ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আরে থাম থাম, এখানে অনেক লোক, কান্না দরকার নেই। এখন বল, ছেলেটা কি সত্যি সত্যি তোকে ভালোবাসে? হুম। তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে। আর এতদিন ছেলেটার কথা বলিসনি কেন? ছেলেটাকে তন্নির মামাতো ভাই। আমাদের নবীনবরণের দিন সে কলেজে আসে। আমাকে সেদিন প্রথম দেখেছিল। অনেকদিন আমার পিছে ঘুরে, তারপর প্রপোজ করে। আমিও ওর অনেক খবর নিলাম, তারপর রাজি হয়ে গেলাম। এত ছেলে থাকতে তন্নির মামাতো ভাই, তো আমাদের বলিসনি কেন? তোর সাথে তন্নি যা করলো, তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলি, তোরা সবাই আমাকে রিকোয়েস্ট করতি, তাই। তাহলে এখন বললি কেন? আর কোনো উপায় নেই। তার মানে আমরা তোর উপকারের বন্ধু, হ্যাঁ? রিয়েল বন্ধু না, তাই তো? না দোস্ত, আমি সেটা মিন করিনি। এখন কিছু একটা কর, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা সানি, আইমান, সাদিয়া আসুক, হ্যাঁ, দেখি কি করা যায়। এমন সময় পিছন থেকে কেউ একজন কাঁধের উপর একটা থাপ্পড় দেয়। পিছনে তাকাতে দেখি সানি। কিরে, দুজনে আড্ডা দিতেছিস, অথচ একটুও বললি না? আরে না, মাত্রই আসলাম। ফারিয়াকে তোর কথা জিজ্ঞেস করায় সে বললো তুই নাকি ওয়াশরুমে গেছিস। হুম। আইমান আর সাদিয়া কই? আসতে একটু সময় লাগবে। তোদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বল কি কথা? না, ওরাও আসুক, তারপর না হয় বলবো। আচ্ছা এখন কিছু অর্ডার দে, ক্ষুধা লাগছে। ওকে, কি খাবি? তারপর আমরা তিনজন বসে বসে আড্ডা দিচ্ছিলাম। একটু পর আইমান আর সাদিয়া আসলো। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? সরি দোস্ত, একটু বাইরে গেছিলাম। আচ্ছা বস এখানে। এবার বল কি বলবি? ফারিয়ার রিলেশনের কথা বলে দিলাম। কি, তোর রিলেশন আছে অথচ আমাদের বলিসনি? আমি এবার পুরো বিষয়টা বুঝিয়ে বলি। তো এখন কি করবি? জানি না, তোরা কিছু একটা কর। আচ্ছা টেনশন নিস না, আমরা আছি। তুই কি ফয়সালকে এখনো বিয়ে করতে পারবি? আমার তো সমস্যা নেই, কিন্তু বাসায় কি বলবো? আরে তোর বাসায় কেন বলবি? জাস্ট কোর্ট ম্যারেজ করবি, যাতে ফয়সাল অন্য কোথাও বিয়ে করতে না পারে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। ও, তোকে বিয়ে করলে তো আর ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না। কোর্ট ম্যারেজ তো যে কোনো সময় করা যাবে, বাট আগে ফয়সালের বিয়েটা ভাঙতে হবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের দিন রাতে ফয়সালকে নিয়ে তুই পালিয়ে যাবি, আমরা ফয়সালকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। শালা মাথা মোটা, ফয়সাল কি মেয়ে যে আমরা ওরে বাসা থেকে তুলে নিয়ে আসবো? অন্য কোনো উপায় বের করতে হবে। আচ্ছা দোস্ত, আর কোনো উপায় নেই? জুয়েল কিছু বলিস না কেন? অন্য কোনো উপায় তোর জানা আছে? দোস্ত প্লিজ, থাকলে বল না। একটা উপায় আছে। কি, তাড়াতাড়ি বল। তন্নি। মানে তন্নি কি করবে? তন্নিই পারবে। কিভাবে? ফয়সাল তন্নির মামাতো ভাই, সো তন্নি যদি ওর মামাকে বলে তাহলে হয়তো বিয়েটা অফ হয়ে যাবে। আর আরও একটা উপায় আছে। কি সেটা? যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তাকে ফয়সাল আর ফারিয়ার রিলেশনের কথাগুলো বললে হয়তো সে নিজেই বিয়ে বন্ধ করে দেবে। কারেক্ট। এখন কি করবি? এই বিয়ে কবে? আগামী সপ্তাহে। ফয়সালকে কল দে আর মেয়েটার পুরো ডিটেলস জেনে নে, আর মেয়েটার নাম্বারও নিয়ে নে। এখন কল দেব? না, বিয়ে পরে দিস। ফকিনি, তাড়াতাড়ি কল দে। ফারিয়া কল দিল, তারপর অনেকক্ষণ কথা বলে মেয়েটার পুরো ডিটেলস নিল আর নাম্বারও, বাসার অ্যাড্রেস নিল। সব নিয়েছিস? হুম। ওরে কল দিয়ে জিজ্ঞাসা কর কোথায় আছে, তারপর আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলবো। ওকে, যদি জিজ্ঞাসা করে আমি কে, তখন কি বলবো? বলবি তুই ফয়সালের কাজিন, এখন ওর সাথে দেখা করতে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফারিয়া মেয়েটাকে কল দিল। কয়েকবার কল দিল কিন্তু কলটা রিসিভ করছে না। কল তো ধরতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই রাতে কল দিয়ে দেখা করতে বলবি, সকালে আমরা সবাই যাব, তারপর মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলবো। যদি এটাতে কাজ না হয় তাহলে তন্নিকে দিয়েই করতে হবে, আর তো কোনো অপশন নেই। আচ্ছা বাদ দে, দোয়া কর
যাতে মেয়েটাই বিয়ে বন্ধ করে দেয়। ওকে চল তাহলে। এই ফারিয়া, তুই কথা বলে সবকিছু ঠিকঠাক কর। ওকে। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়ছি, দেখি ফারিয়া কল দিয়েছে। বল। দোস্ত, মেয়েটার সাথে কথা বলেছি। গুড। কি বললো? ও দেখা করতে রাজি হয়েছে। তো কোথায় দেখা করবি সেটা বলেছিস? বেস্ট ইন রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ওকে, 9টায় রেডি থাকিস। ওকে, তুই একটু তাড়াতাড়ি আসিস। ওকে, তুই বাকিদের বলে দে। ওকে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেস্ট ইন রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই আছে। কিরে, তোর এত দেরি কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কল ধরিস না কেন? মোবাইল চেক করে দেখি 10 বার কল দিয়েছে। সরি রে, মোবাইল সাইলেন্ট ছিল। আচ্ছা বাদ দে, মেয়েটা এসেছে? তো তুই বাইরে কেন? তোর জন্য। আয়মান আর সাদিয়া ভিতরে কথা বলতেছে। আচ্ছা চল। তারপর ভিতরে গেলাম, মেয়েটার সাথে অনেক কথা বললাম। তারপর ফারিয়াকে ইশারা দিয়ে বললাম ওর কথাগুলো বলতে। তারপর ফারিয়া ওর সবগুলো কথা বুঝিয়ে বলল। আমরা সবাই একসাথে মেয়েটাকে বোঝালাম, কিন্তু মেয়েটা উল্টে ব্যাগ দেখিয়ে বলল, এটা কোনো ব্যাপার না, বিয়ের আগে সবারই 2-1টা প্রেম থাকে, আমারও ছিল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মানে বিয়েটা হচ্ছে, আপনি ফয়সালকে ভুলে যান, পারলে আপনিও অন্য কাউকে বিয়ে করে নেন। তার মানে আপনি বিয়েটা করবেন? সবকিছু জানার পরও আপনি ওর মাঝে কি পেয়েছেন? দেখেন, ফয়সাল দেখতে অনেক হ্যান্ডসাম এবং ধনীও, ভালো চাকরিও করে, সো আমি কেন, আপনিও এমন ছেলে হাতছাড়া করবেন না। কিন্তু? কোনো কিন্তু নয়, আপনাদের আর কোনো কথা থাকলে বলতে পারেন। না, কোনো কথা নেই, আপনি যেতে পারেন। তারপর মেয়েটা চলে গেল। এবার কি হবে? এই নাকামি থামা, তিনিকে দিয়ে করব। কিন্তু তন্নি আমাদের কথা শুনবে না। সেদিন আমরা ফ্রেন্ডশিপ করিনি, সবাই উঠে চলে আসছি। এই জুয়েল, তুই বললেও ও শুনবে। সরি, শুনলেও আমি বলবো না। কেন? বলে গেছিস ও কি কি করেছিল? এখন এগুলো বলে কোনো লাভ আছে? তোর বল, আমি ওর সাথে কথাই বলবো না। আচ্ছা বাদ দে, তোদের কাউকে বলতে হবে না। এই কথা বলেই উঠে চলে গেল। এক এক করে সবাই চলে গেল, আমি একাই বসে রইলাম। তারপর আমিও চলে গেলাম। আমি জানি ওরা সবাই আমার উপরে রাগ করে আছে, কিন্তু তন্নি মেয়েটাকে একটুও তো সহ্য হয় না। আর ফ্রেন্ডশিপ তো প্রশ্নই আসে না। রাতের বেলা বাসায় বসে বসে চিন্তা করছি কি করা যায়। মোবাইল নিয়ে ব্লগিং করলাম। ফারিয়া অনেক দুঃখের স্ট্যাটাস দিয়েছে, সবগুলোতে বন্ধুদের বিরুদ্ধে লেখা। স্পর্শ দেখতে পাচ্ছি সব কথা আমাকে মিন করে বলেছে। তারপর ভাবলাম তন্নির সাথে কথা বলেই ফেলি। যেটাই হোক, ফারিয়া আমার খুব ভালো বন্ধু, আর বন্ধু তো বন্ধুর জন্যই। পরের দিন কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলাম তন্নি কখন আসে। এই তো আসছে। তারপর ওর কাছে গেলাম, ওর পিছন থেকে ডাক দিলাম। ও পিছনে ফিরে আমাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এলিয়েন দেখছে। কি ব্যাপার মিস্টার, আপনি তো আমাদের সহ্য করতে পারেন না, তো এখন ডাকছেন কেন? ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলাম, কি একটা রিয়েক্ট তুই আমাদের সাথে সেদিন দেখালি, এমন ভাবে উঠে চলে গেলি যেন আমরা চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী। আমি রাজি। কি রাজি? আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। সত্যি নাকি কোনো মতলব আছে? মতলব থাকলে প্রথমে আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে সবাই ফ্রেন্ড। বাকিরা কোথায়? ওরা এখনো আসেনি। আচ্ছা চলো ওদিকে গিয়ে বসি। চলেন। ওয়েট, আবার কি হলো? তুই না আমাদের ফ্রেন্ড, তাহলে আপনি করে বলছিস কেন? তো কি বলবো? তুই করে বলবি সবার মতো। আচ্ছা ঠিক আছে। তারপর ওদের সাথে গাছতলায় গেলাম। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আমার উপরে কালকে ব্যাপারটা নিয়ে বেশ রেগে আছে। সেজন্য সকাল থেকে কেউই কল দেয়নি, কলেজেও আসছে না। কি রে, তোর কি মন খারাপ? না না ঠিক আছে, আমি শুধু বসে আছি তন্নি কখন একা হবে আর কখন আমি ওকে কথাগুলো বলবো। একটু পর লিজা বলল, তোরা থাক, আমি গেলাম। তো আবার কি হলো? বাবা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। ওকে যা তাহলে। এই তুইও যাবি? না, আরো কিছুক্ষণ আছি। তারপর লিজা চলে গেল। আমি আর তন্নি চুপচাপ বসে আছি। ওর সাথে যে এইভাবে বসবো কখনো কল্পনাও করিনি। যেখানে সে আমাকে দেখলেই হুমকি দিত, আর সেখানে আমার সাথে বসে আড্ডা দিচ্ছে। বাস্তবতা কি থেকে যে কি হয় বোঝাই মুশকিল। আমার চুপ থাকা দেখে বলল, কি রে, চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি? আপনার সাথে সরি, তোর সাথে একটা কথা ছিল। তো বল, চুপ করে আছিস কেন? আমি এবার ফারিয়া তনির মামাতো ভাই ফয়সালের রিলেশনে কথা বললাম, এবং এর আগে যা যা হয়েছে সব কিছুই বললাম।
এবং ওর মামাকে কি কি বলতে হবে সেটা বলে দিলাম। আচ্ছা, এই তাহলে আসল কথা। হুম। তুই সে কারণে ফ্রেন্ডশিপ করেছিস? আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোর ভেতরে কোনো একটা ঘাপলা আছে। যেই ছেলে আমাকে 1 সেকেন্ডও সহ্য করতে পারে না, আর সে নিজে থেকে এসেছে ফ্রেন্ডশিপ করতে, আমি প্রথমে বুঝেছি। এই না, আমি এটার জন্য ফ্রেন্ডশিপ করিনি। তো কেন করলি? আগে করিসনি কেন? আসলে আমি ভাবছি কিছুদিন পর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে ফ্রেন্ডশিপ করবো। আর যতই হোক আমরা সেম ক্লাসে পড়ি, ফ্রেন্ডশিপটা রাখা দরকার। বুঝলাম। তা এখন কি করতাম? যদি তোর মামাকে বলে বিয়েটা বন্ধ করে দিতি তাহলে ভালো হবে। হাতে সময় নেই, আর কয়েকদিন পরেই তো বিয়ে। ওকে চল। কোথায়? কোথায় আবার? মামার বাসায়। ওকে চল। তারপর ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর মামার বাসার দিকে রওনা দিলাম। কলেজ থেকে একটু দূরেই ওর মামার বাসা। মেয়েটা যে এত কথা জানে, ওর সাথে না বের হলে জানতামই না। একটু পর ওর মামার বাসায় গেলাম। সে আমাকে সোফা রুমটা দেখিয়ে বসতে বলল, তারপর নিজে অন্যদিকে চলে গেল। আমি বসে বসে ভাবছি কাজটা হবে কি না। তারপর তন্নি ওর মামাকে নিয়ে আমার কাছে আসলো। আমি সালাম দিলাম, বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর তন্নি ফয়সালের বিয়ের ব্যাপারে বলে, কিন্তু ফয়সালের যে রিলেশন আছে সেটা বলেনি। তন্নি নিজে থেকে অনেকগুলো মিথ্যা কথা বলে প্রায় ওর মামাকে নিস্তব্ধ করে দিল। মেহেরের বুদ্ধি দেখে তো আমি রীতিমতো একটা টাসকি খেয়ে গেলাম। তারপর ওর মামা বলল, তোরা এত কিছু কি করে জানিস? আরে আমার ভাইয়ের বিয়ে, আর আমি ভাবি সম্পর্কে একটু খবর নিব না তা কি করে হয়, তাই খবর নিলাম। ও মামা প্লিজ, তুমি ভাইয়ার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। একটা মাত্র ছেলে তোমার, ওর যদি কিছু হয়ে যায় কি করবে এই টাকা সম্পদ দিয়ে? বোঝা যাচ্ছে মামা পুরো ইমোশনাল হয়ে গেছে। বেচারা মনে হচ্ছে কেঁদে দেবে। লিমার বাবা আমার সাথে এত বড় মিথ্যে কথা বলেছে? নিজের মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য এসব করেছে? মামা। কিন্তু মা, আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিছি। আমি এক কথার মানুষ, এখন কথার খেলাপ কি করে করি? খেলাপ কেন করবে? তুমি ওই দিনই ভাইয়ার বিয়ে দাও। আরে এত তাড়াতাড়ি ওর জন্য মেয়ে কোথায় পাবো? সেটা আপনি আমাদের উপর ছেড়ে দিন। পারবে না কি তোমরা? চেষ্টা করতে তো সমস্যা নেই, আপনি শুধু লিমার সাথে বিয়েটা ক্যান্সেল করেন। ওকে বাবা। মামা বিকেলবেলা রেডি থাকবে, আমরা পাত্রী দেখাতে যাব। আমি আর মামা অবাক হয়ে তার দিকে তাকালাম। পাত্রী কে? সেটা না হয় বিকেলে দেখবে। ফয়সাল ভাইয়াকেও বলো রেডি থাকতে। আচ্ছা ঠিক আছে। মামা আমরা তাহলে আসি, বিকেলে দেখা হবে। খেয়ে যাও। না, আমাদের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। এরপর বাসা থেকে বেরিয়ে আসলাম। কি রে, কেমন দিলাম? পুরা 100। আপনি একটা জিনিস মাইরি। দেখতে হবে না মেয়েটা কে? ওই যে ঢং করতে হবে না, আর ওটা কাজ করতে হবে। কি কাজ? ফারিয়াদের বাসায় বলতে হবে, না হলে ওরা কি করে জানবে। তারা আমি ওর আম্মুকে কল দিই। আচ্ছা দে। কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আন্টি, আছি মোটামুটি। আপনি? আছি, আল্লাহ রাখছে। আন্টি ফারিয়া কোথায়? কলেজে আসেনি যে? জানি না বাবা, মেয়েটা কালকে থেকে কিছু খাচ্ছে না, দরজা বন্ধ করে ভিতরে বসে থাকে। আচ্ছা আন্টি, একটা কথা ছিল। বলো। আমি পুরো বিষয়টা বুঝিয়ে বললাম, এবং এটা বললাম বিকেলবেলা ওরা সবাই দেখতে আসবে। আন্টিও কেমন জানি একটু খুশি হয়েছে। তাহলে এই ব্যাপার। আর দেখো, মেয়েটা আমাকে কিছু জানায়নি। আন্টি ফারিয়া মনে হয় ভয় জানায়নি। ভয়ের কি আছে? আমি তো ওর মা, ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার আর ওর বাবার প্রথমে প্রেম ছিল, তারপর বিয়ে। আন্টি আরেকটা কথা। বলো বাবা। আমি যে আপনাকে কথাগুলো বলেছি ফারিয়াকে কিছু বলবেন না, আর ফয়সাল যে ওরা দেখতে আসছে সেটাও বলবেন না। কেন বাবা? ওরে একটা সারপ্রাইজ দেবো। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলাম। সব ঠিক আছে। তুই তাহলে যা, দুপুরে খেয়ে রেডি হয়ে নিস। দেখা কোথায় করবি? মানে ফারিয়াকে কোথায় দেখাবি? সিজলা রেস্টুরেন্টে দেখালে কেমন হয়? যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যা। তারপর তন্দির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আজকে কেমন যেন একটা অন্যরকম আনন্দ লাগছে। খাওয়া দাওয়া করে আমি ফারিয়ার আম্মুকে কল দিয়ে সব কিছু বলে দিলাম, কোথায় আসতে হবে সেটাও বলে দিলাম। আরও বললাম সানি, আয়মান আর সাদিয়াকে সাথে করে নিয়ে আসতে। তারপর রেডি হয়ে তন্দিদের বাসার সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর সে আসলো। তারপর দুজনের মামার বাসায় চলে গেলাম। সেখানে থেকে সব কিছু ঠিকঠাক করে ওদেরকে সাথে নিয়ে সিজলারে চলে গেলাম। ফারিয়ার আম্মু আব্বু, ওর বাবা, ওর মামা, আরও কয়েকজন লোক, তারপর সানি, আয়মান আর সাদিয়া সবাই আগে থেকে এসে বসে আছে। এরপর আমরাও গেলাম।
আমাকে আর তন্নিকে একসাথে দেখে সানি, আইমান, সাদিয়া, ফারিয়া এমনভাবে তাকালো যেন তারা আকাশ থেকে পড়েছে। আমি ওদের সাথে কোনো কথা না বলে ফয়সালের পাশে গিয়ে বসলাম। ফয়সাল আর ফারিয়া একে অন্যকে দেখে খুশিতে শেষ, বারবার আমাদের দিকে তাকাচ্ছে। তন্নি এসে আমার পাশে বসলো। আজকে একটা কালো শাড়ি পরেছে, দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আমার এই অবস্থা দেখে সানি শুধু এপাশ ওপাশ করছে, মনে হয় জ্বলছে। যাই হোক, কথাবার্তা শুরু হলো। সবাই সবার সম্পর্কে জানলো, খবর নিল। ফয়সালকে আর ফারিয়াকে কথা বলার জন্য একটা রুমে পাঠিয়েছে। একটু পর দুজনে আবার রুমে আসলো। দুজনেই হেসে হ্যাঁ সূচক সম্মতি দিল। দেখ, সবাই রাজি। বিয়ে তারিখটা শোনার পর ফারিয়ার বাবা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। সব ঠিকঠাক। আমি আস্তে করে উঠে বাইরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। সাদিয়া পিছনে এসে, কিরে এখানে কি করিস? কিরে শালা, একা একা এত দূর, একবার বললিও না। সরি দোস্ত, আমরা না বুঝে তোর সাথে এই 2 দিন ব্যাড বিহেভ করেছি। একটু পর ফারিয়া আসলো। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে কিছুই হতো না। আমি কারো বন্ধু না, শুধুমাত্র ব্যবহারের পাত্র মাত্র। প্লিজ এভাবে বলিস না। আমি ভাবছি তুই তন্নির সাথে কথা বলবি না, তাই তোর উপর একটু রাগ হলো। আচ্ছা, তোরা তাহলে আগে থেকে প্ল্যান করে রাখছিলি? আর না, ওর রাগ ভাঙাইতেছি। আচ্ছা শোন, ওনারা চলে যাক, আমরা চল কোথাও গিয়ে বসি, একটু আড্ডা দিই, ফয়সাল ভাইয়াও থাকবে। ওকে চল। তারপর সবাই মিলে একটা কফি শপে গেলাম। সাদিয়া জিজ্ঞাসা করলো, এবার বল এত কিছু কি করে করলি? প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলতো। তোর মাথায় বুদ্ধি আছে মাইরি। জুয়েল দোস্ত, বলছিলাম কি, তুই সাদিয়া আর আয়মানকে সিস্টেম করে দিলি, এখন ফারিয়াকেও করে দিলি। এবার আমার ব্যাপারটা একটু চিন্তা কর। চুপ কর শালা, তোর কপালে প্রেম নাই। আচ্ছা চল উঠি, অনেক দেরি হয়ে গেছে। তারপর বাসায় চলে গেলাম। রাতের বেলা তন্নি কল দিল, অনেকক্ষণ কথা বললাম। তারপর কালকে সকালে একা দেখা করার জন্য বললো। সকালে ঘুম থেকে উঠে ওর ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি তন্নি আগে থেকেই বসে আছে। কিরে এত দেরি হলো যে? হেঁটে আসছি তো তাই। বল, কেন ডেকেছিস? না এমনি, বস এখানে, বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দেই। ও আচ্ছা। আচ্ছা, তোর কি আসলেই কেউ নেই? আছে আবার নেইও। বুঝলাম না। আচ্ছা বুঝিয়ে বলছি, পুরো কাহিনী তন্নিকে বললাম। তো এতদিন যে সবাইকে বলছিস তোর কেউ নেই, তুই এতিম? এমনি। তো তোর আব্বু আম্মুর কাছে আর ফিরে যাবি না? যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো একটা চাকরি পাই, তাহলে আবার ওদের সামনে যাব। সরি রে। সরি কেন? আমি না জেনে তোর সাথে এত কিছু করেছি। মনে মনে বললাম, সময় হলে দেখতে পাবি আমি কি করি তোর সাথে। আরে ধুর, আমি ওগুলো নিয়ে ভাবি না, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এগুলো বলে লাভ কি। তবুও আমি একটু বেশি করে ফেলেছি। ফারিয়া কল দিল। কিরে কই তুই? এই তো বাসায়। বাসায় কি করিস? তাড়াতাড়ি মার্কেটে আয়, আমরা সবাই আছি। মার্কেটে কেন? আরে বিয়ার কেনাকাটা করতে হবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এরপর তন্নিকে নিয়ে মার্কেটে চলে গেলাম। দেখি সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই আছে। আমাকে আর তন্নিকে একসাথে দেখে একটু অবাক হয়েছে মনে হয়। কিরে বেটা, সারাদিন তিন্নির সাথে কি? আরে আজব তো, সারাদিন কোথায় দেখলি? আসার সময় রাস্তায় দেখা হয়, তাই ওরেও নিয়ে আসলাম। এই তোরা থাম, ভিতরে চল, না হয় আব্বু বকা দিবে। ওকে চল। ভিতরে গেলাম। সাদিয়া, তন্নি ফারিয়ার জন্য শাড়ি দেখছে। আমি সানি আর রাইমান বাইরে ঘুরে ঘুরে করছি। সানি এদিক ওদিক উঁকি ঝুঁকি দিচ্ছে মেয়ে আছে কিনা। ফারিয়া আমাকে ইশারা দিয়ে বলল, তোরাও যা যা লাগে নিয়ে নে, আজকে সব খরচ আমার। আমি বললাম আমার কিছু লাগবে না। সানি আর রাইমানকে বললাম নিতে, ওরাও নিচ্ছে না। ফারিয়া বাইরে এসে, কিরে তোরা কিছু নিবি না? না রে, আমার লাগবে না, ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। আচ্ছা একটা কাজ কর, গায়ে হলুদের জন্য 3 জনে 3টা পাঞ্জাবি নিয়ে নে। এটা তো না করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল পাঞ্জাবি দেখি। এই দাঁড়া। আবার কি? তোদের জন্য পাঞ্জাবি আমি চয়েস করব। আচ্ছা ঠিক আছে, সবাই চল। তারপর আমরা একটা পাঞ্জাবি দোকানে গেলাম। যাওয়ার সাথে সাথে একটা শখ খেলাম, কারণ ওখানে আব্বু আম্মু ছোট মামা ছিল। হঠাৎ করে তাদের দেখে ভিতরটা কেঁদে উঠলো। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম, গিয়ে অন্য একটা গলিতে ঢুকে গেলাম। এদিকে সানিয়া রাইমান আমাকে পাগলের মতো খুঁজছে। আমি বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন ওরা যাবে। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। মুহূর্তে চমকে উঠি, পিছন থেকে তাকিয়ে দেখি আয়মান আর সানি। কিরে তুই এখানে কি করিস? আর আমরা অন্যদিকে তোকে খুঁজতেছি। কিরে কিছু বলিস না কেন, কি হয়েছে? আম্মু, আব্বু আর ছোট মামা ওই দোকানে ছিল। মানে আমরা যেখানে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে?
তো দেখা কর। তুই পাগল নাকি? যেখানে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সেখানে আমি বুঝি ওদের সাথে দেখা করব? এতদিনে সব ভুলে গেছে। তবুও আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ওদের সামনে যাব না। আচ্ছা, সেজন্যই আমরা যখন ভেতরের তোর নাম ধরে ডাকাডাকি করতেছি, বারবার তোর আব্বু আম্মু আমাদের দিকে তাকাচ্ছিল। তোর আম্মু তো একটুর জন্য জিজ্ঞেসই করেনি। আচ্ছা বাদ দে, এখন চল, ওনারা চলে গেছে। আর শোন, ওদেরকে কিছু বলা দরকার নেই। আচ্ছা চল। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম। আর 2 দিন পরে এই বিয়ে। এখন থেকে সব কিছুই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। আমরাও ব্যস্ত, মোটামুটি সব কিছুই ঠিকঠাক। মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ফারিয়া বিয়ের পরে হলো পড়ালেখা করবে, এর আগে থেকেই ঠিক ছিল। বিয়েতে অনেক মজা করলাম, ভালোভাবেই বিয়েটা শেষ হলো। বিয়ের কয়েকদিন পর আবার সবাই কলেজে গেলাম, ক্লাস করলাম। আমাদের ফ্রেন্ডশিপ আরও মজবুত হলো। সারাদিন সবাই একসাথে থাকি, ভালোভাবে দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের কলেজের শেষ প্রান্তে চলে এসেছি, মানে আমাদের সবগুলো সেমিস্টার কমপ্লিট। আর কিছুদিন পরে ফাইনাল এক্সাম। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান হবে। স্যারেরা সবাই আমাদের উদ্দেশ্যে অনেক কথা বললো, ছোটরাও অনেক কথা বললো। অনুষ্ঠান শেষে সবাই মিলে সেই গাছতলায় গিয়ে বসলাম, যেখানে আমরা সবাই আড্ডা দিতাম। সবারই মন খারাপ, যতই হোক অনেক স্মৃতি জুড়ে আছে এই ক্যাম্পাসে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার পরে আমরা সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাব। হবে না আগের মতো আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া। সবারই মন খারাপ। তারপর অল্প কিছু কথা বলে যে যার মতো বিদায় নিতে লাগলাম। এমন সময় তন্নি বলল, সবাই দাঁড়া, তোদের সাথে কথা আছে। বল। আমরা সবাই ওর দিকে তাকিয়ে আছি, চোখ মুখ লাল হয়ে আছে। কলেজ জীবনের শুরু থেকে তোমাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যখন 3য় সেমিস্টারে আসি তখন জুয়েলও আমাদের সাথে ভর্তি হয়। প্রথম দিন থেকেই ওর সাথে আমার ভেজাল শুরু হয়, সেটা তোরা খুব ভালো করে জানিস। আমি ওকে অনেক অত্যাচার করেছি, কখনো ছেলে লাগিয়ে, কখনো পুলিশ দিয়ে। শেষ যখন দেখলাম সে এখনও রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তখন সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওকে এখান থেকে তাড়াতে হবে। সেদিনও ওকে অনেক থ্রেট দিয়ে যখন আমি বাইক দিয়ে চলে যাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়। আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন শুনি ওই আমাকে বাঁচিয়েছে। তোরাও নাকি রক্ত দিয়েছিলি, তোদের প্রতি আমার সম্মানটা বেড়ে যায়। সেদিন হাসপাতালের বেডে শুয়ে ওয়াদা করেছিলাম আর কোনোদিন কোনো ছেলের সাথে বেয়াদবি করব না, পারলে উপকার করব। সেদিন থেকেই তোদের সাথে ফ্রেন্ডশিপটা হয়ে যায়। কিভাবে যে এতগুলো দিন চলে গেল আমি বুঝতেই পারিনি। এবার আসল কাহিনী বল, এটা আমরা সবাই জানি। জুয়েল, তোকে আমি ভালোবাসি সেদিন থেকে যেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি। আবার এটা ভাবিস না যে বাঁচানোর জন্য ভালোবেসেছি, আমি সত্যিই মন থেকে ভালোবাসি। তো এতদিন বলিসনি কেন? যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তার ভয়ে। আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। সবাই আমাদিকে তাকালো। কিরে, তুই কিছু বলিস না কেন? আমি কি বলবো? কি বলবি মানে? তন্নি যেটা বললো সেটার উত্তর দে। সরি। মানে ক্লিয়ার করে বল। মানে আমি এসবে জড়াতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আছে অনেক সমস্যা। আমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর অন্য কিছু। আর তন্নি জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু আমি কখনোই কল্পনা করিনি। তো সমস্যা কোথায়? দেখতেছিস না আমি আর আয়মান একসাথে আছি। তোদের লাইফ আর আমার লাইফ এক না, সো আমার দ্বারা এগুলো হবে না। হবে, তুই চিন্তা করে দেখ। হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। আমি তাদেরকে মিথ্যা কথা বললাম। মানে তুই তো আমাদেরকে কিছু বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। আমার গার্লফ্রেন্ড আগের কলেজেই পড়ে। কিন্তু কোনো কিন্তু না, যা বলার আমি বলে দিয়েছি। তোরা থাক, আমি গেলাম। তারপর আমি হাঁটা দিলাম। তন্নি বারবার আমাকে ডেকেছে, কিন্তু আমি পিছনেও তাকাইনি, সোজা হাঁটা দিলাম। আসলে আমি ইচ্ছা করেই করিনি, কারণ ও আমার সাথে যা যা করেছে সেগুলো একটাও আমি ভুলিনি। এবার বুঝো কেমন লাগে। আমি ওরা শারীরিক নির্যাতন করবো না, মানসিকভাবেই করবো। রাতের বেলা সাদিয়া আয়মান আমাকে কয়েকবার কল দিয়ে বোঝানোর চেষ্টা করলো। আমি কলটা কেটে দিয়ে মোবাইলটা অফ রেখে দিলাম। 2 দিন পর এক্সাম। আমি এগুলো নিয়ে না ভেবে ভালোভাবে পড়তে লাগলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। আমাদের অন্য একটা কলেজের সিট পড়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম। ওই কলেজের ওখানে গিয়ে দেখলাম সানি, আয়মান, ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওদের সাথে কথা বললাম। তন্নিকে দেখছি না তো, আসবে কি আসবে না সেটাও জিজ্ঞেস করতে পারছি না। ওদের সাথে বসে বসে কথা বলছি। একটু পর দেখলাম তন্নি আসছে, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করছে। কিরে, কি অবস্থা তোর? অসুস্থ নাকি? না, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেলাম। যে যার মতো পরীক্ষা দিল। বাইরে এসে অনেক আড্ডা দিলাম, কিন্তু তন্নি একবারও আমার সাথে কথা বলেনি।
আমিও নিজে থেকে বলিনি। দেখি সে কতক্ষণ রাগ দেখিয়ে থাকতে পারে। এভাবে সবগুলো পরীক্ষা চলে গেল। তন্নি আমার সাথে কথা বলেনি। শেষ পরীক্ষার দিন, পরীক্ষা নিয়ে বের হয়েছি। আজকে কলেজ লাইফের শেষ দিন। হয়তো আর ওদের সাথে খুব একটা আড্ডা দিতে পারবো না, যে যার মতো ব্যস্ত হয়ে যাব। সানি বলল, এই চল ওই দিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চল। আমি, সানি, আইমান একটু দূরে একটা রাস্তার পাশে গিয়ে বসলাম। তখন ফারিয়ারে কেউ ছিল না। সানি বলল, বন্ধু ওর প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, সমস্যা কি? তুই কি পাগল? ভুলে গেছিস সে আমার সাথে কি কি করেছিল? সেটা তো ভুলিনি, কিন্তু সে তো এখন আমাদের খুব ভালো বন্ধু, তোরও ভালো বন্ধু। বন্ধু, কিন্তু সেটা তো তোর উপকারের জন্যই করেছি। মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফারিয়ার ফয়সালে বিয়েটা যেন হয়, সেই জন্য ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। এতে আমার কোনো স্বার্থ নেই। কিন্তু এখন তো রিয়েলি বন্ধু হয়ে গেছে, সো অ্যাকসেপ্ট কর ভাই। তোর এত দরদ লাগলে তুই কর, আমার ইন্টারেস্ট নেই। আমাকে তো আর প্রপোজ করেনি, করলে তো সেদিনই অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা ওয়েট, সেদিন তুই বলেছিলি তোর জিএফ আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। মিথ্যা বলেছিলাম, যাতে তন্দির বাড়াবাড়িটা একটু কমে। এটা না করলেও পারতি। তাকিয়ে দেখি সাদিয়া, ফারিয়া, তন্নি এইদিকেই আসছে। এই থাম, ওরা আসছে। কিরে তোরা এখানে, আমাদের একটু বলিও না। তোদের দেখতে পাইনি, বস এখানে একটু আড্ডা দিই। তারপর ওরা বসলো। তন্নি চুপচাপ বসে আছে। ফারিয়া তন্দিকে ধাক্কা দিচ্ছে কি যেন বলার জন্য। তারপর ফারিয়া নিজেই বলল, জুয়েল দোস্ত, তোর সাথে কথা আছে। বল। তুই কি ওই ব্যাপারে কিছু ভেবেছিস? কোন ব্যাপার? তন্নি যে কথাটা বললো। তোদের সেদিন আমি কি বলেছিলাম মনে নেই? আমার আজকেও সে একই সিদ্ধান্ত। প্লিজ একটু ভেবে বল। আমার যা ভাবার তা আগেই ভেবেছি। সো অন্য কথা থাকলে বল, না হলে আমি গেলাম। উঠেই চলে যাচ্ছিলাম, এমন সময় তন্নি ডাক দিল। ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে আছি। যা, তোকে ভালোবাসতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। কি? সত্যি থাকতে পারবি আমার সাথে কথা না বলে? পারবো, তুইও চেষ্টা কর, তুইও পারবি। কিন্তু কোনো কিন্তু না, তুই আমার থেকেও অনেক ভালো ছেলে পাবি। আমি ছোট লোক, এই তিন ফকিরের বাচ্চা। তুই তো বলেছিলি, এখন আবার ভালোবাসিস কেন? এসব কিছুর জন্য সরি বললাম তো, প্লিজ মাফ করে দে। তোর উপর তো আমার কোনো রাগ নেই বা ক্ষোভ নেই, সো মাফের প্রশ্নই আসে না। প্লিজ এমন বলিস না, আমি সত্যি। অনেক হয়েছে, এবার থাম, আমি গেলাম। তনি পিছন থেকে আমাকে কয়েকবার ডেকেছে, আমি তাকাইনি। বাকিরও অনেকবার ডেকেছে, আমি না দাঁড়িয়েই চলে যাই। সেদিন আমিও অনেক কেঁদেছি, হয়তো মেয়েটাকে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। সে আমার সাথে যেগুলো করেছে তার ফল ওকেও একটু ভোগ করতে হবে। এইভাবে দিন যেতে লাগলো। সানিয়া ইমানের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হয়, মোবাইলে কথা হয়। ফারিয়া সাদিয়ার সাথে মোবাইলে কথা হয় বা অনলাইনে টুকটাক কথা হয়। তন্নির সাথে টোটালি কোনো কথা হয় না আমার। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। মোবাইলে রেজাল্ট দেখে নিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো রেজাল্ট করলাম। আমাদের সবার রেজাল্ট মোটামুটি ভালো হয়, শুধু তন্নিটা ছাড়া। সেও পাস করেছে, বাট অন্যদের মতো না। কারণটা হয়তো আমি। রেজাল্টে দেওয়ার পর বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করি। একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করি, ইন্টারভিউ দিলাম, সব কিছু ঠিকঠাক ছিল, তাই চাকরিও পেয়ে গেছি। চাকরি পাওয়ার পর ওদের সবাইকে কলেজ ক্যাম্পাসে আসতে বললাম, ট্রিট দেবো। সবাই আসলো, কিন্তু তন্নি আসলো না। কিরে, তুই তো পুরাই চেঞ্জ। কই, আগের মতোই তো আছি। না মামা, আগে থেকে একটু অন্যরকম। আচ্ছা বাদ দে, তোর জব কেমন চলছে? ভালোই। তোরা ট্রাই করতেছিস না? না, আমি বাবার অফিসেই করব, সাথে আমারই দুষ্টু বড়টাকেও রাখবো। মামা, এই ভুল করিস না, সারা জীবন খোটা শুনবি যে শ্বশুরের টাকায় খাস তুই। শালা কয়দিন পর ঘর জামাই করে নিয়ে যাবে, তখন কি করবি? ফারিয়া তো সেটেল। তোর জামাই কেমন আছে রে? আছেই ভালো। এই তোদের কি অবস্থা? তোদের সাথে কথা হয়? মাঝে মাঝে। তোর সাথে হয়? আরে না, হইলে কি তোদেরকে জিজ্ঞাসা করি? তুই রাজি হলে কি এমন ক্ষতি হতো? এসব কথা বাদ দে, অনেকদিন আড্ডা দিই না, চল ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক বলছিস, চল ঘুরে আসি। ওদের সাথে পুরো বিকাল আড্ডা দিলাম, সন্ধ্যায় বাসায় চলে গেলাম। এইভাবেই দিন কাটছিল, ভালোই আছি। মাঝে মাঝে আব্বু আম্মুর কথা মনে ওঠে, ইচ্ছে করে তাদের কাছে ছুটে যায়। আজ সব আছে, টাকা, বাড়ি, গাড়ি, সম্মান, সব কিছু আছে, কিন্তু নেই বাবা মা। যত কিছুই করি না কেন, দিন শেষে নিজেকে সেই এতিমই মনে হয়। ইচ্ছে করছে এখনই ছুটে যাই, কোনো এক অজানা শক্তি ধরে রাখে, চাইলেও যেতে পারি না। কিছুদিন পর আমি আমার বস গাড়ি নিয়ে একটা দরকার অন্য একটা জায়গায় যাচ্ছি। গাড়িতে বসে বসে কথা বলছি, এমন সময় ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপলো। সাথে সাথে একটা ধাক্কা খেলাম। বাইরে তাকিয়ে দেখলাম কেউ একজন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল।
বস আমাকে বলল, জুয়েল দেখো তো বাইরে কি হয়েছে। আমি গাড়ি থেকে নেমে বাইরে গেলাম। দেখলাম একটা বৃদ্ধ লোক গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। আমি গিয়ে পিছন থেকে টান দিয়ে তুলতে তুলতে বললাম, সরি আঙ্কেল, ড্রাইভার ভুল করে লাগিয়ে দিয়েছে। আপনার লাগেনি তো? পুরোটা বলার আগে আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ লোকটার কেউ নয়, সেই হচ্ছে আমার বাবা। বাবাকে দেখে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। বাবা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। অবাক হওয়ারই কথা। আমার বেশভূষা আগের মতো নেই তো। আগে জুয়েল আর এখনকার জুয়েলের মধ্যে অনেক তফাৎ চলে এসেছে। আব্বু তুমি? আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। আমারও অযোধ্যারে পানি চলে আসতে থাকে। কতক্ষণ বাবা জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম মনে নেই। পিছনে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখি আমার বস, তারও চোখ ভেজা। তোর মা হাসপাতালে। কি? মায়ের কি হয়েছে? বস বলল, এই জুয়েল তাড়াতাড়ি গাড়িতে ওঠো, হাসপাতালে চলো। তারপর বাবা আর আমি আর বস গাড়িতে উঠলাম। বাবা আমার হাত ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছে। একটু পর হসপিটালে গেলাম। গিয়ে দেখি আম্মুকে স্যালাইন লাগিয়ে রেখে শুয়ে দিয়েছে। কি হয়েছে আম্মুর? গত পরশুদিন স্ট্রোক করেছে। ডাক্তার কি বলেছে? ভালো হতে সময় লাগবে। পিছন থেকে বস বলল, আচ্ছা জুয়েল, আমার তো সময় কম, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি গেলাম, পরে কি হয় আমাকে জানিও। স্যার আমি না গেলে সমস্যা হবে না? না, আমি চালিয়ে নিব, তুমি মায়ের কাছে থাকো। ধন্যবাদ স্যার। বস চলে গেল। আমি আর বাবা হাসপাতালের বাইরে বসে আছি। আমারে মাফ করে দিস। মানে হঠাৎ এই কথা কেন বলছো? সেদিন তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, সেজন্য তুই বের হয়ে গেলি। একবারও ভাবলি না তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই? আব্বু, সেদিন তুমি পৃথিবীর সেরা কাজটি করেছিলে। সেদিন যদি তুমি আমাকে বের করে না দিতে, হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতাম না, একজন ভালো মানুষ হতাম না, বাস্তবতা কি জিনিস সেটাই বুঝতাম না, তোমাদের ভালোবাসা কি জিনিস তাও বুঝতাম না। জানিস, তুই চলে যাওয়ার পর তোর মা আর আমি তোকে কত খুঁজেছি। তোর জন্যই তোর মা অসুস্থ হয়ে গেছে, দিন নেই রাত নেই শুধু কান্নাকাটি করতো। আমিও তোমাদের অনেক মিস করেছি বাবা। বাবা আমাকে আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটা ডাক্তার বাইরে এসে বলল, আম্মুর জ্ঞান এসেছে, ভিতরে যেতে পারবো। আমি আর বাবা তাড়াতাড়ি ভিতরে গেলাম। এক অজানা আনন্দ বিরাজ করছে। কত বছর পর আম্মুকে দেখব। ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। হওয়ারই কথা, আম্মু আমার দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। আম্মুকে দেখে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কি দেখে কি হয়ে গেল! আম্মুর এই অবস্থা দেখে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আম্মুর কাছে যেতেই আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমিও শক্ত করে ধরলাম। এখন কেমন আছো? তুই আসছিস? এখন আমি ভালো না থেকে পারি? বল, আর কোনোদিন ছেড়ে যাবি না তো? না গিয়ে কোনো উপায় আছে? আমার তো থাকার জায়গা নেই। বাবা আমার কাঁধে হাত রেখে বলল, প্লিজ বাবা, আমাকে আর লজ্জা দিস না, মাফ করে দে আমাকে। আরে কি বলো এসব? তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তাহলে এ কথা বললি কেন? আজ থেকে বাইরে কোথাও থাকতে পারবি না, তোর ঘরে তুই থাকবি। মায়ের দিকে তাকিয়ে দেখি সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাই আর না করিনি। তারপর আমি, আব্বু, আম্মু নিজেদের বাসায় চলে গেলাম। আব্বু আমার পুরনো জিনিসপত্রগুলো সব সে আগের মতোই গুছিয়ে রেখেছে। বিকেলবেলা আমি আবার আগের বাসায় আসলাম। চলতি মাসের বেতন দিয়ে দিলাম। তারপর সবগুলো মালামাল বাসায় নিয়ে গেলাম। পরের দিন যথারীতি অফিসে চলে গেলাম। বসকে সব কিছু বললাম, তিনিও খুশি হলেন। বিকেলবেলা বাসায় গেলাম। দেখি আম্মু আমার রুমে বসে আছে। আমি যাওয়ার পর ফ্রেশ হলাম। তারপর আম্মুর সাথে বসে কথা বলতে শুরু করলাম। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে সবই বললাম। তন্নির কথাও বললাম। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি তন্নিকে ভালোবাসিস? হয়তোবা। ওর জন্যই সবসময় শূন্যতা অনুভব করি। কেন? ওর কি বিয়ে হয়েছে? মনে হয় না, হলে অন্তত পক্ষে একবার জানতেও পারতাম। ওর বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার আছে? ওয়েট, তুমি এগুলো দিয়ে কি করবে? কিছু না। আচ্ছা শোন, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মানে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কিসের মেয়ে দেখছো? বাসায় সারাদিন আমি একা, আমারও তো কথা বলার মতো কাউকে দরকার নাকি? আর একটা নাতি বা নাতনি থাকলে তো কথাই নাই, পুরো বাসা সবসময় গরম থাকবে। লাগবে না গরমের, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তাহলে আমি মারা যাওয়ার পর করিস। ধুর, এগুলো বলো কেন? ভাল লাগে না। আচ্ছা, তন্নির মায়ের নাম্বারটা দে তো। কেন? আরে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখেছে, আদর করেছে, তার সাথে একটু কথা না বললেই নয়।
ওকে, উল্টো পাল্টা কিছু বলবে না আবার। আরে না, তুই নাম্বারটা দে। তন্নির মায়ের নাম্বার দিয়ে আমি বাইরে চলে গেলাম। আম্মু মনে হয় কথা বলেছে। রাতের বেলায় বাসায় আসলাম। কি রে, কোথায় ছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম। তোর অফিস কয়টা বাজে? 9টায়। কেন? সকালে আমাকে আর তোর বাবাকে একটু তন্নিদের বাসায় দিয়ে আসতে পারবি? মানে ওই বাসায় গিয়ে কি করবে? তন্নির মা নাকি অনেক অসুস্থ, একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে নিয়ে তন্নিদের বাসার সামনে গেলাম। আমি ওনাদের ভিতরে পাঠিয়ে দিয়ে আবার অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে সানিয়া রায়মানের সাথে বিকেলবেলা আড্ডা দিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে বসে একটা বই পড়ছি। আম্মু রুমে আসলো। কি রে, কি করিস? এই তো কিছু না, বই পড়ছি। কিছু বলবে? তোর বিয়ে ঠিক করছি। মানে কি? আমাকে জিজ্ঞেস করলে না? মেয়েটাকে কোথায় থাকে কি করে সেটাও তো বললে না, সোজা বিয়ে ঠিক করে ফেললে। তোকে জিজ্ঞেস করার কি আছে? আমার ছেলের বউ কে হবে সেটা আমি ঠিক করব। কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে। তোর বান্ধবী। বান্ধবী মানে? কার কথা বলছো? তন্নি, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। কি? তন্নির সাথে মানে? কেন, ওরে তোর ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, না করে দিচ্ছি। আরে ধুর, তোমার আমি একবারও বলেছি না করতে। তো কি করতাম? ও ভালো কথা, তুই যে পাত্র সেটা তন্নিকে বলতে নিষেধ করেছি। তো কি বলেছো? আসল কথা ওর বাবা মাকে বলেছি, ওরাও রাজি, কিন্তু বলেছি তোর কথা যাতে না বলে, অন্য ছেলের কথা বলতে। কিন্তু কেন? সারপ্রাইজ। বাহ, তোমার মাথায় তো বুদ্ধি আছে। দেখতে হবে না মাটা কার। হুম। আচ্ছা খেতে আয়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম, কিন্তু খুশির ঠেলায় ঘুম আর আসছে না। যাই হোক, মনটা ফ্রেশ হয়ে গেল। তন্নিকেও বিশাল একটা সারপ্রাইজ দেওয়া হবে। এইভাবে কিছুদিন গেল। শুক্রবারের সকালবেলা সাদিয়া কল দিল। কি রে ফকিন্নি, ভুলে গেলি নাকি? আরে না, বল কেমন আছিস? এই তো আছি আগের মতোই। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, তন্নি কল দিয়েছিল, সবাইকে আসতে বলছে, তোকেও আসতে বলেছে। আজকে বিকালবেলা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসিস। কিন্তু আমাকে তো বলেনি। তোদের বলেছে তোরা যা। আর তোর নাম্বার নাকি নেই ওর কাছে? তাহলে আমি যাচ্ছি না, যদিও কল করে তাহলে যাব। আরে এমন করিস কেন? সানি, আয়মান, ফারিয়া সবাই আসবে। আসুক, বাট আমি আসবো না যদিও কল না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওরে তোর নাম্বার দিতেছি। ওকে। কল রেখে বসে বসে খেলা দেখছি। কিছুক্ষণ পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি বুঝে গেলাম তন্নিই হবে। কয়েকবার রিং করার পর ধরলাম। হ্যালো, কে? আমি। আরে আজব তো, এই আমিটাকে। আমি তিন্নি। কোন তন্নি? আমি না চেনার ভান করলাম। কোন তিন্নি মানে? কলেজের। ও, তো বল কি হয়েছে, কল কেন দিয়েছিস? কেন, কল দিলে সমস্যা নাকি? অবশ্যই সমস্যা। আমার বউ অপরিচিত কারোর সাথে কথা বলতে না করেছে। তো বল কি হয়েছে? তন্নি চুপ করে আছে। ও যে রেগে আগুন হয়ে গেছে সেটা আমি খুব ভালো করেই জানি। বিকেলে কলেজের সামনে আসিস, তোদের সাথে কথা আছে। চেষ্টা করব। কলটা কেটে দিয়ে হাসতে লাগলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে রেডি হলাম। অনেকদিন পর ওদের সাথে দেখা হবে। বিকেলবেলা সানি কল দিয়ে বললো ওরা সবাই চলে এসেছে। আমি ইচ্ছে করে একটু লেট করে গেলাম। যাওয়ার পর দেখি সবাই আছে। তন্নি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। কিরে আরামির দল, কি অবস্থা তোদের? শালা এত দেরি কেন? আরে বাসায় কাজ ছিল। আচ্ছা চল ওই দিকটায় গিয়ে বসি। ওকে চল। একটু দূরে একটা ব্রিজের পাশে গিয়ে বসলাম। সবাই মিলে হাসাহাসি করছি, বাট তন্নি চুপচাপ বসে আছে। একটু পর, তো এবার বল কি এমন কথা যে আমাদের সবাইকে একসাথে করলি? তন্নি ব্যাগ থেকে কিছু কার্ড বের করলো। আমি দেখেই বুঝেছি বিয়ের কার্ড। সবার আগে একটা কার্ড আমাকে দিল, তারপর একে একে সবাইকে দিল। তারপর বলল, এই মাসের শেষে আমার বিয়ে, তোদের দাওয়াত রইল, আশা করি সবাই আসবি। সবাই একসাথে কংগ্রাচুলেশনস জানালো। আমি চুপচাপ কার্ডটা দিয়ে বাতাস করছি। আরে দোস্ত, তাহলে বিয়েটা করেই ফেলবি? কি করব, এখন তো আর বসে থাকার সময় না। আর কত ওয়েট করব? বাবা মা অনেক চাপ দিচ্ছে, ছেলেও নাকি ভালো চাকরি করে, তাই রাজি হয়ে গেলাম। তুই না কাকে যেন ভালোবাসতি? তোকে আমি বলেছি আমি কাউকে ভালোবাসি না। মানে হইছে, আর মানে মানে করিস না। এই তুই কখন করবি? কে? আমি? আমি তো করে ফেলেছি আরো আগে। সবাই আমাদেরকে অবাক হয়ে তাকায়। আরে এত অবাক হওয়ার কিছু নেই, সত্যিই করে ফেলেছি। কই আমাদেরকে তো বললি না? বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি।
তুই এখনো আমাদের পর ভাবিস? আরে না, হুট করে হয়ে গেছে, তাই বলার সময় পাইনি। খেয়াল করে দেখলাম তন্নি রেগে লাল হয়ে আছে। আমার কথা শুনে আরোই রেগে গেছে, চোখের মধ্যে পানি টলমল করছে। দেখে মনে হচ্ছে একটু পর কান্না করে দেবে। তারপর তন্নি বলল, আচ্ছা তোরা থাক, আমি গেলাম, বাসায় কাজ আছে। আরে কি বলিস, কতদিন পর দেখা হলো, একটু আড্ডা দিয়ে যা। না রে, অনেক কাজ, তোরা বিয়েতে অবশ্যই আসবি। তারপর বিদায় নিয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সানি আমাকে টোকা দিয়ে বলল, বন্ধু, চেয়ে থেকে লাভ নেই, সে এখন অন্য কারো। সেদিন যদি অ্যাকসেপ্ট করতি তাহলে হয়তো বিয়েটা তোর সাথেই হতো। শালা বেশি বুঝে, এবার বুঝো কেমন লাগে। ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না, অনেক জোরে হাসলাম। কি রে, তুই হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? না, তোদের কথা শুনে। তুই পুরাই গেছস। শোন, আমি যে কথাগুলো এখন তোদের বলবো সেগুলো শুনলে তোরাও হাসবি অ্যান্ড অবাকও হয়ে যাবি। ওহ রিয়েলি? তো বল, কি এমন কথা যেগুলো শুনলে আমরাও অবাক হয়ে যাব? তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করলাম। বাবা মায়ের সাথে দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সব কিছুই বললাম। তার মানে বিয়েটা তোর সাথেই হচ্ছে? কার্ডটা খুলে দেখ, কার নাম লেখা। তোর তো ডাবল কনগ্রাচুলেশন। তো তুই ওরে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ, তোরা কিছু বলিস না। তুই এক জিনিস মাইরি। চল, এখন ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, চল। এই ওয়েট, তোর আবার কি হলো? তিন্নি মনে হয় রাগের মাথায় বিয়েটা করতেছে। কেমন বুঝলি? ও তো নিজেই বলল নিজ থেকে বিয়ে করেছে। আরে পাগলের দল, কার সাথে বিয়ে হচ্ছে সেটাই তো জানে না, নামটাও দেখেনি। ঠিক বলেছিস, কেমন যেন শুকিয়ে গেছে। ওই আরামিরা, ওরা নিয়ে এত কথা বলিস কেন? হ্যাঁ, জানিস না ও আমার হবু বউ। ওরে আমার ভালোবাসা রে, বেশি কথা বললে এখন তন্নির সব বলে দেব। আচ্ছা সরি, এখন কিছু বলিস না, সময় মতো সব বলিস। আচ্ছা, ও তো এখন তোর বউ হবে, তবুও কেন কষ্ট দিতেছিস? কলেজের দিনগুলোর কথা ভুলে গেলি? এখনো এগুলো মাথা নিয়ে ঘুরিস? না ঘুরে কোনো উপায় আছে? যখন একা থাকি ওর অত্যাচারের কথা মনে পড়ে। আচ্ছা এগুলো বাদে, বিয়ের পর সারাদিন তো আদরের ওপর রাখবা, তখন তো অত্যাচার করবা না। এই যে আহমান যেমন সাদিয়াকে আদর করছে, সাদিয়াও করতেছে, কি একটা লাক্সারিয়াস লাইফ। উফ। সবাই একসাথে সানিকে থাপড়ানো শুরু করলাম। হারামি, তুই কোনোদিন মানুষ হবি না। ও আচ্ছা, তুইও তো ফসলকে আদর করতেছিস। শালার কি পোড়া কপাল নিয়ে দুনিয়াতে আইছি কে জানে। তোর কপালে বউ নাই। এইভাবে অনেক মজা করলাম, আনন্দ করে রাতের বেলায় বাসায় চলে গেলাম। খুব ভালো একটা দিন কাটলো। দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসলো। ফারিয়ার সাদিয়া তন্নির সাথে শপিং করতে গেল, সানিয়া রাইমান আমার সাথে। আমরা দূরে দূরে রয়েছি যাতে ভুলেও তন্নি কিছু জানতে না পারে। শপিং শেষ করে বের হচ্ছি, এমন সময় গেইটে তাকাতে একটা টাসকি খেলাম। দেখলাম তন্নিও বের হচ্ছে। আমি সানিয়া রাইমানকে ইশারা দিয়ে লুকিয়ে যেতে বললাম। তারপর ওরা চলে যাওয়ার পর আমরা বের হলাম, বাসায় গেলাম। সব কিছু নতুন করে সাজাচ্ছে, আস্তে আস্তে বিয়ের পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছে। আম্মু আর আব্বু সবাইকে দাওয়াত দিয়ে আসলো, আমিও মোটামুটি ব্যস্ত, এটা ওটা করছি। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে আসলো। গায়ে হলুদের আগের দিন সানি, আইমান, সাদিয়া, ফারিয়াকে আমি কল দিয়ে দিঘির পাড়ে আসতে বললাম। বিকেলবেলা ওরা আসলো। কিরে, কি অবস্থা? এই তো মোটামুটি, তোরা কেমন আছিস? আমরা ভালো। আচ্ছা বল, কেন ডেকেছিস? আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আরে ধুর, সেটা না, এমনিই বললাম। আচ্ছা শোন। অনেক উপদেশ দিল, একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হন না কেন, নিজের কোনো বিশেষ কাজে আপনি বোকা হয়ে যাবেন, কিছুই আপনার মাথায় আসবে না। যাই হোক, ওদের সাথে আরও অনেক কথা বললাম। ফারিয়া বলল, আচ্ছা একটা জিনিস তো আমার মাথায় আসছে না। কি? কাল তো তোদের দুজনেরই গায়ে হলুদ, তো আমরা দুই জায়গায় কিভাবে থাকবো? সিম্পল, ছেলেদের বাসায় হলুদ অনেক রাত করে হয়। তোরা তন্নির গায়ে হলুদ দিয়ে আমার সাথে আমার বাসায় চলে আসবি। আমার সাথে মানে? তুইও যাবি নাকি? আমারও তো দাঁত দিয়েছে। হারামি, তুই এক জিনিস মাইরি, তোর কাজ নেই? সব কিছু গুছিয়েই যাব। কিন্তু এই চুপ থাক, সবসময় কিন্তু কিন্তু করিস কেন? এই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি না। আইমান, তোমার জানুকে নিষেধ করো, না হলে মাথার উপর তোলে আস্তে করে ছেড়ে দিব। এই হারামির দল, চুপ থাক তো, এমনিতে টেনশনে আছি। আচ্ছা কালকে কয়টায় যাবি? তুই আর সাদিয়া বিকেলে চলে যাবি, আমি সানিয়া রাইমান রাতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন যাই তাহলে।
ওকে যা, কালকে দেখা হবে। তারপর সানিয়া রাইমানের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও বাসায় চলে আসলাম। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে সব কিছুই সাজাতে শুরু করলো। লাইটিং দেখে কেমন যেন একটা দুলা দুলা ভাব চলে আসলো। সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। বিকালবেলা সানিয়া আইমান আসলো, ওরাও টুকিটাকি অনেক কাজ করলো। রাত 10টায় ফারিয়া কল দিল। কিরে আসবি না? আসছি। তাড়াতাড়ি আয়, তোদের তনি খুঁজছে। ওয়েট, আসছি। রেডি হয়ে বাইকটা বের করে যেই বাইরে আসলাম তখনই আম্মার আগমন। কি রে, কই যাস তুই? তোমার বৌমাকে গায়ে হলুদ দিয়ে আসতে। কি? নিজের গায়ে হলুদের খবর নাই, উনি যাচ্ছে বউয়ের গায়ে হলুদ মাখতে? যা, বাসায় যা। আরে ধমকাও কেন, যাবো আর আসবো তো। তোর বাবা দেখলে চিল্লাচিল্লি করবে। কিচ্ছু করবে না, আমি যাবো আর আসবো। ওকে, সাবধানে যা। ওকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমি মনে হয় একমাত্র জামাই যে নিজের বউকে হলুদ মাখাতে যাচ্ছে। শালা এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অবশেষে তন্নিদের বাসায় চলে আসলাম। বাহ, অনেক দারুণভাবে তো সাজানো হয়েছে। আমি ভিতরে গেলাম। তন্নির বাবা মা আমাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বউয়ের বাসায়। আমি সালাম করলাম, ওনারা হাসছে। হয়তো ওনারাও বুঝে গেছে আমি কেন এসেছি। ভিতরে গেলাম, দেখলাম তন্নিকে সাজাচ্ছে। আমাদের দেখে পারি আর সাদিয়া বাইরে আসলো। কিরে এত দেরি কেন? আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। পরে কেমনে আসলি? তো কথা বলছি, সাথেই তো ছেড়ে দিয়েছে। এই কুত্তা বিলাই, তুই সবসময় আমার পিছে লাগিস কেন? হায় রে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবি? আচ্ছা জুয়েল শোন, বল। তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনাল কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে আবার কিসের কথা? আরে আজব, না শুনলে বুঝবি কেমনে কি কথা? আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। আমরাও আসবো নাকি? তোরা গিয়ে কি চুল ছিঁড়বি? যা গিয়ে দেখ বাবুর্চি ঠিকমতো কাজ করছে কিনা, না হলে গিয়ে পেঁয়াজ রসুন খোসা উঠা। কুত্তি তুই যা, আমাকে কেন বলছিস? ওদের কথা শুনে আমি হাসতে হাসতে ছাদে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু তন্নি আসছে না। এই তো আসে। বাহ, আজকে ওকে না একদম অন্যরকম লাগছে। আবারও ক্রাশ খেলাম। আমি কারে বিয়ে করছি ভাবতেই তো কাঁদো কুতো লাগছে। তন্নি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ের সাজে সেজেছে। পরনে শাড়ি দেখে পুরাই মাথা নষ্ট লাগছে। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসি। কি রে, কি দেখছিস? কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তুই কি কিছু বুঝিস না? কি বুঝতাম আমি? আমি সত্যি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। এখন এগুলো বলে লাভ নেই, কালকে তোর বিয়ে। চল আমরা এক্ষুনি পালিয়ে যাই। কি তুই পাগল নাকি? পাগল হয়ে গেছি। দেখ পাগলামি করিস না, লোকে দেখলে সমস্যা হবে। দেখুক, তাতে আমার কি? আমি সত্যি তোকে ভালোবাসি, পারবো না আমি থাকতে। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে। আমি তো পড়ে গেলাম মহাবিপদে। আমারও ভালো লাগছে জড়িয়ে ধরে দেখে, কিন্তু একটু ভাব নিলাম, ওরে দূরে সরিয়ে দিলাম। কারণ কালকে থেকে তো সবসময় ধরে রাখতে পারবো। ভাব নিয়ে ওরে বললাম, হেই লজ্জা করে না বিয়ের আগে অন্য একটা ছেলেকে? ছি ছি ছি। তোর কি বিশ্বাস হয় না? আর ধুর, এগুলো কি বিশ্বাস করবো? হ্যাঁ, এগুলো হচ্ছে তো ন্যাকামি। তো ন্যাকামি না করলেই ভালো হবে। আমি নিচে যাচ্ছি, তুই এই চোখ মুখ ঠিক করে নিচে আয়। বা অভিনী তো আসলেই আমাকে ভালোবাসে। এবার বুঝো জুয়েল কি জিনিস। অনেক তো জ্বালাইছিল হ্যাঁ আমারে, না? দেখো এমন কেমন লাগে। আমি নিচে চলে গেলাম। সানিয়া রহমান ইশারায় আমাকে জিজ্ঞাসা করলো কি বলেছে। আমি পরে বলবো বলে ইশারা দিলাম। একটু পর তন্নিও চলে আসলো, গায়ে হলুদ দেওয়া শুরু হলো। ওরে আরও রাগানোর জন্য আমি সবার আগে স্টেজে উঠলাম। উঠে অনেকগুলো হলুদ নিয়ে মুখে মাখিয়ে দিলাম। রেগে তো পুরোই লাল হয়ে গেছে। এদিকে সানিয়া রহমান তালি দেওয়া শুরু করলো। ওদের দেখে অন্যেরাও দেওয়া শুরু করলো। তারপর মিষ্টি খাইয়ে দিয়ে কিছু ছবি তুলে আমি চলে আসলাম। তন্নি চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। তারপর সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই লাগালো। আমি ওদের বললাম তাড়াতাড়ি রেডি হতে। আচ্ছা তন্নিকে বলে যাই। মাথা খারাপ, ওরে বললে যেতে দেবে না। যদি আমাদের খুঁজে? আরে খুঁজবে না, সবাই হলুদ লাগাতে লাগাতে 4টা বাজবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি। এখন তাড়াতাড়ি চল, আব্বা কল দিচ্ছে। আমরা কেমনে যাব? বাইরে সিএনজি আছে, আমি, তুই আর ফারিয়া সিএনজিতে যাব। সানি আর জুয়েল বাইকে যাবে। ওকে চল। তারপর আমাদের বাসায় চলে আসলাম। বাবা অনেকগুলো ঝাড়ি দিল, সেগুলো হজম করে আমি গিয়ে রেডি হয়ে স্টেজে গিয়ে বসলাম। তারপর শুরু হলো আমার উপর তৃতীয় বিশ্বযুদ্ধ। একে একে সবাই গায়ে হলুদ দিল, ফটোশ্যুট এটা সেটা করতে করতে 5টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম। 11টায় ঘুম থেকে উঠলাম, উঠে গোসল করে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম। আম্মা এসে বলল, কি রে
পাঞ্জাবি শেরওয়ানি না গায়ে দিয়ে এটা কি দিলি? আরে ওগুলো গাড়িতে থাকবে, ওগুলো গাড়ি দিয়ে তনুদের বাসায় গেলে সে সব বুঝে যাবে। তোমরা সবাই চলে আসবে, শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। এটা কেমন কথা? আর কোনো কথা না বলে আমি আর সানি, আইমান, সারিয়া, ফারিয়া বেরিয়ে গেলাম। একটু পর তন্নিদের বাসায় গেলাম। দেখলাম তন্নির রুমে অনেক ভিড়, মনে হয় ওকে সাজাচ্ছে। আমি, সানি, আইমান বাইরে ঘুরছি, সাদিয়ার ফারিয়া ভিতরে গেল। লোকজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। এই আমার খিদা লাগছে, এ জুয়েল আয় খেয়ে নেই। পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে। আরে বেটা, পরে লজ্জায় খেতে পারবি না, এখন অল্প করে খেয়ে নে। তারপর আইমান আর সানির দুজনের টানাটানিতে খেতে বসলাম। তখন প্রায় 1টা বাজে। আমরা খাচ্ছি, এমন সময় দেখলাম ফারিয়া দৌড় দিয়ে আমাদের কাছে আসলো। এসে আমার কানে যা বললো তা শুনে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ফারিয়া বলল টনি নাকি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলেছে। ভাতের প্লেট রেখে দিলাম এক দৌড়। ওর রুমে গিয়ে দেখি অনেক মানুষ, ভিড় ঠেলে ভিতরে গেলাম। তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওরা সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজে যে এত বড় সারপ্রাইজ হয়ে যাব কখনো কল্পনাই করতে পারিনি। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মু অজ্ঞান হয়ে গেছে। একটু পর ভিতর থেকে একটা ডাক্তার আসলো। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। আপনার কি হয়? জি, আমার ওয়াইফ এখন কেমন আছে? এখন চিন্তামুক্ত, ঠিক সময় নিয়ে এসেছেন, স্যালাইন লাগিয়ে দিয়েছি। আপনার চাইলে ভিতরে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। ভিতরে গেলাম। তন্নি ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। আমি ওর পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলাম। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির জ্ঞান আসলো। ও চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসলো। এমন করলি কেন? তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতাম না। বাঁচালি কেন আমারে? আমি তো তোর কেউ না, আমার জামাইরে বল আসতে। আরে হারামি, ওই তো জামাই। কি বলিস এসব? সত্যি বলছে। তুই একবারও বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখা ছিল? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তো আমাকে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যা হারামি, থাক তুই তোর সারপ্রাইজ নিয়ে। এখানে আসলি কেন? তোদের সাথে কথা নেই। আরে পাগলি, রাগ করিস কেন? জুইল্লা, তুই অনেক বড় মাপের হারামি রে। সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। সত্যি, তোকে ছাড়া থাকতে পারবো না রে। বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও কিছু বলিনি। এই এগুলো বাসর ঘরে গিয়ে করিস, আমার কাজ হলে। এই মেহমানরা কিছু জানে? ওদের বলেছি তুই হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিস। চল বাসায় চলে যাই। তুই আরো সুস্থ হ তারপর। আরে ধুর, আমি ভালো আছি, চল তো। তন্নির বাবা মা এবং আমার বাবা মা রুমে আসছিল। এমন সময় তন্নির বাইরে বেরিয়ে আসা দেখে ওনারা এসে ওর জড়িয়ে ধরলো। তারপর তন্নিদের বাসায় চলে গেলাম। বিয়ে সবগুলো কাজ শেষ হলো, কবুল টবুল বলা সব শেষে ওরা গাড়িতে করে বাসায় নিয়ে গেলাম। গাড়িতেও আমার একটা হাত ধরে বসে আছিল। এখন রাত 12টা। আমি, সানি আর আইমান বাসার ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। কি রে, তুই এখনো এখানে? মেয়েটা কখন থেকে বসে আছে, তার উপর সে অনেক অসুস্থ। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। আচ্ছা তোরা ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে। আজকে কিছু করিস না, ও অসুস্থ। হারামজাদা, দোস্ত তুই যা, আল্লাহ হাফেজ। দেখে শুনে সবকিছু করিস। শালা দুজনেই সুন্দর করে মাছ দিয়ে দিল। আমি এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নিজের রুমে যেতে নিজেরই লজ্জা লাগছে। এত লজ্জা দিয়ে কাজ হবে না, যাই ভিতরে যাই। ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আমি তাকিয়ে দেখি তন্নি একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গেলাম। আমার ধারণা অন্যদের মতো তন্নিও সালাম করতে আসবে, আর আমিও ওকে ধরে ফেলবো। কিন্তু সেটা আর হলো না। তন্নি একটা টান দিয়ে ওর ঘোমটা খুলে খাট থেকে নেমে শাড়িটাকে কোমরের মধ্যে গুজিয়ে বলতে লাগলো, এই হারামি কুত্তা বিলাই, এতক্ষণ কই ছিলি? জানিস না আমি ভয় পাই? এই সরি রে, ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গেছে টেরও পাইনি। বাহ, ঘরে বউ রেখে উনি বাইরে আড্ডা দিচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্লিজ রাগ করিস না, এবারের মতো মাফ করে দে। দিতে পারি, একটা শর্তে। কি? আমাকে একটা গান শোনা। আরে দূর, আমি এসব পারি নাকি? কি বললি? না না, শোনাচ্ছি, কিন্তু তোকেও শোনাতে হবে। দেখা যাবে, আগে তুই শুরু কর। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভায়া। আমি এই হারামি, এটা কোনো গান হলো? সুন্দর গান গা। আমি পারি না, তুই একটা শোনা। তারপর তনির মিষ্টি কণ্ঠে একটা তাহাসানের বন্ধু হও যদি এই গানটা শোনালো। আমি তালি দিলাম। আয় একটু নাচি। আরে পাগল নাকি? আমি পারি না, তুই নাচ।
আরে পারবি, হালকা একটা গানে নাচবো, আয়। তা উল্টাপাল্টা কিছুক্ষণ নাচলাম, কি নাচলাম নিজেও জানি না। চলো ছাদে যাব, চাঁদ দেখবো। আচ্ছা ওকে চলো। এইভাবে না, আমাকে কোলে করে নিয়ে চল। কি আর করা, ওই আটার বস্তাটাকে কোলে নিয়ে ছাদে গেলাম। উফ আল্লাহ, তোর এত ওজন! একদিনে এই অবস্থা, বাকি সময় তো রয়েই গেছে। মানে? তন্নি আর কিচ্ছু বলো না। দুজনে ছাদের এক কোণে গিয়ে বসলাম। সে আমার কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো, সাথে নানান রকম কথার ফুলঝুরি ফোটাতে লাগলো। তারপর আবার ওরে কোলে নিয়ে রুমে আসলাম। এই শোন, আজ থেকে তুই তো করে বলবি না, তুমি করে বলবি। ধুর, আমি পারবো না। পারবি না মানে? কেউ যদি শোনে, মান ইজ্জত সব শেষ। আচ্ছা যা, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করেই বলবো। এই শোনো, বল। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার টুইন বেবি হবে। হাসানি? হুম। তাহলে তো আমাকে ডাবল পরিশ্রম করতে হবে। মানে? মানে একটার জন্য যেই কাজ করা লাগে, দুইটার জন্য তো ডাবল করা লাগবে না কি? হ্যাঁ, আস্তে আস্তে ওর দিকে এগোতে লাগলাম। এই খবরদার, একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। আমি বাংলা সিনে ভিলেনের মতো একটা হাসি দিলাম। সুন্দরী, তোমার ডাক শুনে এখানে কেউই আসবে না। এই না, একদম না। আমি ওর আর কোনো কথা না শুনে হাত ধরে দিলাম একটা টান, তারপর হারিয়ে গেলাম অন্য একটা পৃথিবীতে। আপনারা এখনো বসে আছেন? আর কত ভাই, অনেক কিছুই তো দেখলেন। এবার নিজেদের টুইন বেবির জন্য কার্যক্রম শুরু করে দেন। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ছিল, বাস্তবে কিছুই হয়নি, কল্পনা থেকেই লেখা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলেন পুরো স্টোরিটা কেমন লাগলো, এরপর আর কোনো স্টোরি লিখবো কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।